আসসালামু আলাইকুম। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখেই জনপ্রিয় অনলাইন পোর্টাল শিক্ষারআলো.com কর্তৃক আয়োজিত সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠানের শুরুতে মুজিব শতবর্ষের আজকের দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের লাল সবুজ পতাকার কারিগর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অগণিত সম্ভ্রমহারা মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমরা নিজেদেরকে স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিই। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের কাছের যে যেখানেই বসে শ্রদ্ধেয় নির্বাহী সম্পাদক জনাব এম মারুফ সোহেল সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আজকের অনুষ্ঠান দেখছেন এবং এই টক শোর প্রধান আকর্ষণ শিক্ষা সংশ্লিষ্ট স্ব ক্ষেত্রে আলোকিত তিনজন সম্মানিত অতিথি সদস্য। আপনাদের সকলকে জানাচ্ছি শিক্ষারআলো.com পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, শুভ সন্ধ্যা। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শিক্ষা সেক্টরের উজ্জ্বল তারকাদের নিয়ে শিক্ষারআলো.com এর ধারাবাহিক আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। আরও তার ব্যতিক্রম নয়। এই পর্যায়ে আমি আমাদের তিনজন অতিথিকে পরিচয় করিয়ে দিব, সাথে উনারাও নিজেদের পরিচয়টি দিবেন। আমি প্রথমে রাজবাড়ী সদর রাজবাড়ীর সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব ইকবাল হাসান স্যারের কাছে যাব। স্যার আদাব, কেমন আছেন স্যার? আদাব। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো স্যার আছি আপনার দোয়ায়। স্যার আপনার পরিচয়টুকু যদি দেন আমি প্লিজ। আমি ইকবাল হাসান, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রাজবাড়ী সদর রাজবাড়ী। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে সুস্বাগত। হ্যাঁ স্যার, খুব শোনা যাচ্ছে। শিক্ষারআলো.com এর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাকে সুস্বাগতম জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরো একজন শ্রদ্ধেয় অতিথি এসে পৌঁছাবেন। তিনি সীতাকুণ্ড উপজেলার একজন দক্ষ প্রধান শিক্ষক জনাব আবু জাফর মোহাম্মদ সিদ্দিক। স্যার এখনো আমাদের মাঝে আসেননি, তাই আমরা একটু অপেক্ষা করব। আমি এই পর্যায়ে সীতাকুণ্ড উপজেলার একজন করোনা যোদ্ধা সহকারী শিক্ষক জনাব নাজনীন হক চৌধুরী মহোদয়ার কাছে যাব। ম্যাডাম আদাব। আচ্ছা, আদাব। ভালো আছেন? এই তো ভালো আছি। ম্যাডাম আপনার পরিচয় একটু দিবেন। আপনাকে তার আগে অবশ্যই শিক্ষারআলো.com পরিবারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্বাগতম। আমিও শিক্ষারআলো.com কে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখানে আসতে পেরেছি, এর জন্য শিক্ষারআলো.com কে অবশ্যই ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি নাজনীন হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার, কুমিল্লা রেসিডেন্সিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ধন্যবাদ। আর আপনাদের এই তিনজন আইকনের সাথে আমি অতি সাধারণ একজন সঞ্চালনার দায়িত্বে আছি, সর্বরিদে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম। ধন্যবাদ আপনাকে। আপনাদের নিকট একটি সবিনয় আবদার করব আমি। আমাদের এই অনুষ্ঠানটি সজীব, সতেজ এবং প্রাণবন্ত করে তোলার কিন্তু দায়িত্ব আপনাদের। আপনারা যা কিছু জানতে চান আমাদের সম্মানিত
এই তিনজন অতিথি মহোদয়ার নিকট প্রশ্ন করবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমরা খুবই সমৃদ্ধ হব। আজকে আমাদের অতিথিবৃন্দ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রথমে সম্মানিত শিক্ষা অফিসার মহোদয়ের নিকট জানতে চাইব, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, 17 মার্চের পর থেকে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় করোনার কারণে। সরকার, শিক্ষা মন্ত্রণালয়, A2I সহ সকল শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। একজন সক্রিয় শিক্ষা অফিসার হিসেবে আপনার উপজেলায় এই উদ্যোগের সূচনাটা কেমন ছিল স্যার? ধন্যবাদ। আপনি কে? সে সঙ্গে প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে দৈনিক শিক্ষার আলো.com তার সম্পাদককে, যে আমাকে আজকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। তার আগে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এই যার কল্যাণে আজকে এই যে অনলাইন বাংলাদেশ যদি না হতো তাহলে কোনোভাবেই সম্ভব ছিল না আমরা আসলে এরকম একটি আলোচনা সভা করার জন্য। আপনি সেই সুদূর চিরং থেকে আমি রাজবাড়িতে আজকে আমরা এখানে কথা বলছি, এটির অবদান আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আজকে এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলেই আজকে আমরা কিন্তু এখানে কথা বলতে পারছি। আমরা এখন অনলাইন ক্লাস এবং ডিজিটাল শিক্ষার বিষয়ে আমরা এগিয়ে যেতে পারছি। তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে আমরা সবাই জানি যে 2020 সালটি কিন্তু আমাদের প্রথমে অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল। আমরা 1 জানুয়ারিতে বই উৎসবের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আমাদের বছরটি শুরু করেছিলাম। কিন্তু এই বছরের শুরুতে আমাদের স্কুলগুলোতে অনেক নতুন ছাত্র ভর্তি হয়েছে, নতুন উদ্দীপনা, নতুন স্বপ্ন ছিল তাদের চোখে। আবার অনেকে আছে যারা পরীক্ষা দিয়ে পরের ক্লাসে চলে যাবে, তারাও নতুন একটি বছর উপভোগ করবে। অনেকের মধ্যে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব স্বপ্ন তো সবসময় আমরা যেরকম ভাবি ঠিক তেমনটি হয় না। আপনারা জানেন যে 17 মার্চে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে, সারা পৃথিবীর মতো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়, লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু সবকিছু হলেও শিক্ষার রথ কিন্তু থেমে থাকেনি। আমাদের একঝাঁক তরুণ, উদ্যমী, সাহসী এবং খুবই আমি অহংকার করতে পারি সেই সব শিক্ষকদের নিয়ে, যারা নিজের টাকা, নিজের অর্থ ব্যয় করে এই অনলাইন ক্লাস প্রথম নিজেরাই শুরু করেছিল। কোনো রকম সরকারি নির্দেশনা ছাড়াই তারা অনলাইনে এসে ক্লাস নেওয়া শুরু করেছিল। এর পরপরই শিক্ষা মন্ত্রণালয় এই সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করে এবং এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক একটি বড় উপহার ছিল। আমরা প্রথম থেকেই, আমরা রাজবাড়ী সদর বা রাজবাড়ী জেলা প্রথম থেকে কিন্তু এই সবগুলি উদ্যোগের সঙ্গে আমরা ছিলাম। আমরা যখন প্রথম এই আমাদের সংসদ টেলিভিশনে এই ক্লাসগুলি শুরু হয়, আমরা কিন্তু স্কুলগুলোতে মাইকিং করিয়েছি, সময়সূচি জানিয়ে, যাতে সকল স্টুডেন্ট এটি দেখতে পারে। আমার সদর উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ রয়েছে, শতভাগ স্কুলের পাশে এই ডিশ লাইনের কানেকশন রয়েছে, শতভাগ স্কুলের বাচ্চারা কিন্তু এই টেলিভিশনের ক্লাস দেখার মতো তাদের সুযোগ ছিল। এখন কে দেখেছে কে দেখেনি সেটি অন্য বিষয়, কিন্তু আমার দেখার সুযোগ ছিল। সেই সঙ্গে আমাদের রাজবাড়ী জেলাতে আমরা রাজবাড়ী অনলাইন স্কুল নামে একটি স্কুল, আমাদের একজন অ্যাম্বাসেডরের নেতৃত্বে প্রথম আমরা রাজবাড়ী অনলাইন স্কুল চালু হয়। সেখানে কিন্তু আমাদের শিক্ষকেরা খুবই আন্তরিকভাবে সেই রাজবাড়ী অনলাইন ক্লাস নিয়ে শুরু করে। আপনারা জেনে খুশি হবেন যে পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় এবং জেলা প্রশাসকের মহোদয়ের নেতৃত্বে আমাদের
এই অনলাইন ক্লাসগুলি পরবর্তীতে যাতে আমাদের এখানে আমাদের লোকাল যে টিভি নেটওয়ার্ক আছে, এই টিভি নেটওয়ার্কে প্রচারের ব্যবস্থা করা হয়। এটি আমাদের লোকাল যে টিভি নেটওয়ার্ক, এটি হলো রাজবাড়ী আর্সিয়ান এইচডি টিভি। এটিতে আমাদের অনেক শিক্ষক, মানে এই স্কুলটা রাজবাড়ী জেলাকে অনলাইন স্কুলে নেওয়ার ক্ষেত্রে বিশাল অবদান রাখে। এরপরে যখন শিক্ষা মন্ত্রণালয় আমাদের অধিদপ্তর অনলাইন স্কুলের বিষয়ে উদ্যোগ গ্রহণ করে, তখন সবগুলি স্কুলে আস্তে আস্তে করে অনলাইন পেজ খুলে এবং তারা কিন্তু শিক্ষক বাতায়নে এই স্কুলগুলি নিবন্ধন করে। এবং আমার সদর উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষক বাতায়নে তাদের স্কুল নিবন্ধন করে। এবং আপনি আরো জেনে খুশি হবেন যে সারা বাংলাদেশের মধ্যে আমাদের এই এটুআই এর যে শিক্ষক বাতায়নে অনলাইন ক্লাসের যে তথ্য, আমরা দীর্ঘদিন রাজবাড়ী জেলা প্রথম স্থানে ছিল। অতি সম্প্রতি আমরা লালমনিরহাট প্রথম অবস্থানে চলে গিয়েছে, আমরা এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে আছি। এক্ষেত্রে আমাদের রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, আমার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আমাদের শিক্ষকদের কিন্তু ইনসেন্টিভ দিয়েছি, আমরা প্রতিষ্ঠানকে ল্যাপটপ, প্রজেক্টর এই ধরনের ইনসেন্টিভ দিয়েছি। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের শিক্ষার্থী থেকেও আমাদের শিক্ষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে বলে আমার ধারণা। যে শিক্ষকরা এখন প্রায় মিডিয়া ব্যক্তিত্ব বলতে পারেন। সকল শিক্ষক অনেক সাবলীলভাবে লাইভ ক্লাস নিচ্ছে, সুন্দর করে কথা বলছে। তারা আগে প্রথম দিকে তাদের মধ্যে যে জড়তা ছিল, সেই জড়তা কিন্তু এখন আর নাই। তারা অনেক সুন্দর সাবলীলভাবে সেই ক্লাসগুলি নিচ্ছে। এই যে রাজবাড়ী অনলাইন স্কুলে বললাম, ওই রাজবাড়ী অনলাইন স্কুলে কিন্তু আমি নিজের অ্যাডমিন, আমি সবগুলি ক্লাস দেখি এবং ওইখান থেকে ক্লাসগুলি আবার আমরা ডাউনলোড করে আমাদের এই কেবল টিভি নেটওয়ার্কে চালাই। এই ক্লাসগুলো আমি দেখি, আমি খুবই এনজয় করি যে আমাদের শিক্ষকদের দিনের পর দিন তাদের অবস্থান অনেক উন্নতি হচ্ছে। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের শিক্ষকরাই আসলে এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি মুখ্য ভূমিকা পালন করবে বলে আমার ধারণা। এখন এই যে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদের এই অনলাইন ক্লাসের বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের আসলে গ্রামীণ স্কুলগুলোতে আসলে সব শিক্ষার্থীর এই ডিভাইস নেই, এই ডিজিটাল ডিভাইস নেই, ফলে অনেকেই হয়তো এর সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি। তবে আমি যেটা বললাম যে এই অনলাইন ক্লাসগুলি যখন আমরা আবার এটাকে ডাউনলোড করে এখানে আমাদের লোকাল টিভি নেটওয়ার্কে দিয়েছি, এই ক্লাসগুলি কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী দেখেছে, অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে। এখন আমার কাছে যেটি মনে হয় যে এই সময় আমাদের একটা জিনিস চিন্তা করা খুবই জরুরি, সেটি হলো যে এই যে দীর্ঘদিন শিক্ষার্থীরা স্কুলের সঙ্গে অনুপস্থিত আছে, এই অনুপস্থিত থাকার কারণে দুটো বিষয় ঘটতে পারে। একটি হলো যে আমাদের বাচ্চাদের ড্রপ আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এইটাকে কিভাবে রোধ করা যায় এই বিষয়ে এখন একটি পরিকল্পনা নেওয়া উচিত। আরেকটি বিষয় হলো যেহেতু বাচ্চারা ঘরে বসেই আছে অনেকদিন, বিশেষ করে মেয়েদের একটি বাল্যবিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দুটো বিষয়ে আমাদের মনে হয় যে খুবই সচেতনভাবে এখন থেকে একটি পরিকল্পনা নেওয়া দরকার যে কিভাবে এই দুটো জিনিস আমরা রোধ করতে পারি। যে বাল্য বিবাহটার বিষয়ে তো অনেক আইন টাইন অনেক কিছু আছে, এটার বিষয়ে আমাদের সচেতনভাবে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ড্রপ আউটটা কিভাবে আমরা, একটা বাচ্চা তখনই ড্রপ আউট হয় যখন সে স্কুলে প্রথমে অনুপস্থিত থাকে, তারপরে তারা ড্রপ আউট হয়। এটি হলো আমাদের নেচার। একটা বাচ্চা হুট করে কিন্তু ড্রপ আউট হয়ে যায় না, প্রথমে সে দীর্ঘদিন অনুপস্থিত থাকে, তারপর একসময় হারায় যায়। যেহেতু আমাদের বাচ্চাগুলি আজকে অনেকদিন, প্রায় 1 বছর, মানে 7-8 মাস স্কুলের সঙ্গে তাদের সম্পর্ক নেই, তাদের কিন্তু ড্রপ আউট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে আমার যেটি মনে হয় যে আমাদের এই যে অনলাইন ক্লাস, আমাদের সংসদ টেলিভিশন সব মিলে হয়তো আমরা পুরোপুরি বাচ্চাদেরকে শতভাগ মানে সামনাসামনি হলে যেটা করতে পারতাম সেটি হয়তো করতে পারিনি, তবে বাচ্চারা অনেক উপকৃত হয়েছে, বিশেষত শিক্ষকরা অনেক উপকার পেয়েছে। শিক্ষকরা অনেক বেশি প্রস্তুতি নিয়ে এই লাইভ ক্লাসগুলি নেয় এবং তারা নিজেদেরকে অনেক সমৃদ্ধ করার সুযোগ পেয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকার ভাবে সার্বিক বিষয়গুলো তুলে আনলেন। শুরুতে বললেন আমরা বছরটি সুন্দরভাবে শুরু করেছিলাম, আমি আশা করি শেষটাও আমরা সুন্দর করে করতে পারবো। আমরা এটা জানি স্যার, শিক্ষক বাতায়নে আপনাদের রাজবাড়ির অবস্থান দ্বিতীয়, সেজন্য আবারও আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি স্যার। এই যে স্থানটি পেলেন
অর্জন করলেন, এটার পেছনে আপনাদের প্রশাসনের এবং সকল করোনা শিক্ষক যোদ্ধাদের নিরলস প্রচেষ্টা আছে। আপনাদের থেকে দেশের অন্যান্য জেলা এবং জায়গাও কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। আরেকটি কথা স্যার, আপনার বক্তব্যে উঠে এসছে এই যে ড্রপ আউট, বাল্য বিবাহ, সেন্সিটিভ কিছু ইস্যু আপনি যে এত সুন্দরভাবে তুলে ধরলেন, আসলে এটা সকলেরই চিন্তার বিষয়। এখন দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা বাসায় আছে, অনেক অসচ্ছল পরিবার তাদের সন্তানদের, তাদের মেয়েদেরকে বাল্য বিবাহ দিতে বাধ্য হচ্ছে। দেখা যাক, সরকার তো সচ্ছল দৃষ্টি রাখছেন এদিকে, আমরা কতটুকু এগোতে পারি। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের মাঝে আমাদের আরেকজন শিক্ষা আইকন, সীতাকুণ্ড উপজেলার একজন দক্ষ প্রধান শিক্ষক জনাব আবু জাফর মোহাম্মদ সিদ্দিকী স্যার এসে পৌঁছেছেন। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার আপনি? হ্যালো হ্যালো স্যার মিউট অবস্থায় আছেন। স্যার আপনি একটু আনমিউট করবেন প্লিজ। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? আমরা আছি স্যার আপনার দোয়ায়। আপনি ভালো আছেন? জি জি, ইনশাআল্লাহ আমি ভালো আছি। একটু দেরিতে হলো, আমি ওই বলেন। শিক্ষারালো.com পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। স্যার আপনার পরিচয়টি একটু দিবেন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, সর্বরী ম্যাডাম। আমি একটু দেরিতে হলো আপনাদের সাথে যোগদান করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি, এবং দেরিতে যোগদান করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমি সিস্টেমটা আমি বুঝি না, আমি মনে করছি জুমে ঢুকে আপনাদের সাথে অ্যাড হব। পরে ওই স্যারের সাথে যোগাযোগ হলো, মারুফ স্যারের সাথে, উনি আমাকে ইনস্ট্রাকশন দিলেন, এরপরে একটু দেরিতে হলো আপনাদের সাথে যোগদান করতে পেরেছি। আমি আবু জাফর মোহাম্মদ সাদেক, প্রধান শিক্ষক, সাদেক মোস্তান রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড সদর অর্থাৎ পৌরসভায় এবং চট্টগ্রাম। তো আপনাদের সকলকে ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ইকবাল স্যারের বক্তব্য শুনছিলাম, অত্যন্ত গোছালো প্রাণবন্ত বক্তব্য উনি রেখেছেন। আসলে উনি যে সব বিষয় এখানে উল্লেখ করেছেন, এটা সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলেই বিদ্যমান। আমার কথা, প্রতিটি প্রধান শিক্ষকের কথা, প্রতিটি এলাকার শিক্ষা অফিসারের কথায়। তো গ্রাম অঞ্চলে যে বিষয়গুলো উনি উল্লেখ করেছেন, সেগুলো সব গ্রামে কম বেশি হয়ে থাকে। তো যাই হোক, আমি এইসব কথার সাথে আমিও একমত। স্যারের এই সুন্দর এই প্রাণবন্ত বক্তব্য খুব ভালো লাগলো। আমি আর একটু শুনি, তারপরে কিছু বলবো আর কি। আপাতত এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। জি, তো আমি এই পর্যায়ে আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি স্যার। জি, আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার সহকর্মীদেরকে সাথে রেখে করোনার এই ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পড়ালেখার স্বার্থে কিভাবে যুদ্ধ শুরু করেছেন স্যার? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্ন নিয়ে কিভাবে আমরা আমার সহকর্মীদেরকে নিয়ে শিক্ষার্থীদের সাথে কিভাবে আমরা লেখাপড়া বিষয়ে ওদেরকে ইনফর্ম করব, এটা নিয়ে সকল প্রধান শিক্ষকের একটা টেনশন ছিল। তো যাই হোক, আমরা সরকারি নির্দেশ মোতাবেক, সরকারি পরামর্শ মোতাবেক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি সহকর্মীদের মাধ্যমে আমরা অনলাইন ক্লাসে আমরা যুক্ত আমাদের উপজেলা শিক্ষা অফিসার অত্যন্ত আন্তরিক এবং দক্ষ একজন আমরা উপজেলা শিক্ষা অফিসার পেয়েছি রিসেন্টলি, জনাব মোস্তফা আলম সরকার সাহেব। উনি সব সময় আমাদের
সাথে আছেন, পরামর্শ দিচ্ছেন আমাদের কোথায় ত্রুটি বিচ্যুতি। ওনার সুপরামর্শ মতে আমরা অনলাইন ক্লাসে মাধ্যমে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি। প্রথম হয়তো এটা আমাদের জন্য সহজ ছিল না, আমরা নিজেরাও সন্দিহান ছিলাম নতুন সিস্টেমে কিভাবে ছেলে মেয়েদের, এতগুলো ছেলে মেয়ে গ্রাম অঞ্চল, তাও শহর অঞ্চলে এক কথা ছিল, গ্রাম অঞ্চলে সবাই স্মার্টফোন নেই অনেকের, তো কিভাবে অনলাইন ক্লাসে ওদের সাথে আমরা অ্যাড করতে পারবো। তো আমার মনে হয় পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং অনেকে আমার মনে হয় 90% উপরে ছেলে মেয়ে এখন অনলাইন ক্লাসে অ্যাড হচ্ছে এবং তারা নিজেরা হৃদয়ঙ্গম করছে এই ক্লাসগুলো, এনজয় করতেছে। তো আমার সহকর্মীদেরও আমার সহকর্মীরা সবাই ইয়াং, সবাই কিন্তু অনলাইন ক্লাসে ওরা ক্লাস করতেছে, উপজেলা ভিত্তিক করতেছে, স্কুল ভিত্তিক করতেছে। মোটামুটি প্রতিদিন 2-3টা ক্লাস আমরা অনলাইনে দিচ্ছি এবং ছেলেমেয়েরা উপভোগ করতেছে। এইভাবে কার্যক্রম চলছে আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। স্যার, আমরা জানি গাড়ির চালক যদি সুদক্ষ না হয় গন্তব্যে পৌঁছতে অনেক কঠিন হয়। তো আপনারা অনেক বেশি লাকি স্যার, আমি মনে করি আমাদের মুস্তফা আলম সরকার মহোদয়ের মতো একজন সুদক্ষ শিক্ষা অফিসার আপনারা পেয়েছেন। আমাদের এখানে আরেকজন সুদক্ষ শিক্ষা অফিসার আছেন রাজবাড়ী সদরের। তো আমরা মনে করি এই ধরনের শিক্ষা অফিসার যেখানে আছে সেখানে এগিয়ে যাবে না এটি ভাবা উচিত নয়। তো স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি স্যার, আপনার প্রতিষ্ঠানে অনলাইন কার্যক্রম কতটুকু নিশ্চিত করেছেন স্যার? হ্যাঁ, আমি আগে বলছি আমার প্রতিদিন আমি 3-4টা আমি একটা রুটিন করে দিয়েছি বিষয়গুলা। উপজেলা অনলাইনেও আমার ক্লাস চলতেছে, আবার ইন্ডিভিজুয়াল আমার নিজস্ব ওয়েব পেজেও, ফেসবুকে ওয়েব পেজ, স্কুলের নিজস্ব আইডি আছে, পেজ আছে, ওখানে আমরা ক্লাসগুলো দিচ্ছি। তো এইভাবে চলছে কিন্তু কন্টিনিউ। এখনো আজকে আমরা 3টা ক্লাস আমি লোড করেছি, তো এইভাবে চলছে আর কি। ধন্যবাদ স্যার, শুনে ভালো লাগলো। আমি এ পর্যায়ে আমাদের সীতাকুণ্ড উপজেলার একজন দক্ষ সহকারী শিক্ষক জনাব নাজমিন হক চৌধুরীর কাছে যাব। ম্যাডাম, আমরা জানি বলেন করোনা কালে আপনিও একজন অনলাইন শিক্ষক যোদ্ধা। শিক্ষকতার পাশাপাশি আপনি আরো অনেক সহপাঠক্রমিক কার্যক্রমের সাথে জড়িত আছেন। তো প্রায় ক্লাস নিচ্ছেন অনলাইনে, শিক্ষার্থীদের সাথে কতটা আপনি পৌঁছাতে পেরেছেন বলে মনে করেন? ধন্যবাদ সর্বরী ম্যাডামকে, আমাকে সুন্দর প্রশ্ন করেছেন, যেটা মানে বর্তমান প্রেক্ষাপটে খুবই উপযোগী। তো আমি আবারও ধন্যবাদ জানাই শিক্ষারালো.com কে এবং সংশ্লিষ্ট সকলকে, এবং ধন্যবাদ স্বাগত জানাই দর্শকদেরকেও যারা দেখছেন, কমেন্ট করছেন। তো আমি এই প্রশ্নের উত্তরে বলবো, প্রথমে যখন করোনা শুরু হয়, প্রথম 2 মাস মার্চ, এপ্রিল, মে 3 মাসই মোটামুটি কোনো ছিল না, কোনো যোগাযোগ ছিল না, স্টুডেন্টদের সাথে ফোনে কিছু যোগাযোগ ছিল। তখন একটু উদ্বিগ্ন লাগছিল, যে বিশেষ করে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তারপর যখন ওদের সাথে যোগাযোগ করলাম, ওরা বলছে হ্যাঁ পড়াশোনা করছে, কিন্তু এভাবে পড়াশোনা তো হয় না, কারণ স্কুলে না আসলে তো ওদের পড়াশোনাটা আসলে কতটুকু কার্যকরী হবে সেটা তো জানি। তো এরপরে শুরু হলো সংসদ টেলিভিশনের সেই ক্লাসগুলা, ওদেরকে ফোন করে করে সেই সংসদ টেলিভিশনের ক্লাস করার জন্য, ক্লাস দেখার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করলাম। তো যতটুকু পেরেছে স্টুডেন্টরা দেখছে সব ক্লাসেরই। আমাদের তো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তো 6 to দ্বাদশ শ্রেণী পর্যন্ত যখন যেটা শুরু হয়েছে তখন সেই ক্লাসকে ওটার জন্য ইনফরমেশন দেওয়া হয়েছে, ওদেরকে ইনফর্ম করা হয়েছে। তো এর মধ্যে আমাদের স্যার, আমাদের প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল স্যার, উনিও আমাদের জুমে আমাদেরকে মিটিং করে যে স্টুডেন্টদের সাথে কিভাবে যোগাযোগ করব, কিভাবে কি করব, এটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। সেভাবে আমরা যোগাযোগ করছি স্টুডেন্টদের সাথে। তা স্টুডেন্টরাও বেশ আগ্রহী,
তো এরপরে তো আর ওই যে ক্লাস তো আর ওভাবে নেওয়া যাচ্ছিল না। জুমে প্রথম কিছুদিন ওদেরকে জাস্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো, তোমরা এভাবে পড়ো এইভাবে পড়ো, আমার সাবজেক্ট গুলা বা অন্য টিচারদের নাম্বার দিয়ে তাদেরকে, টিচাররাও তাদের নাম্বারে বা জুমে প্রথম অল্প ছিল, খুব একটা বেশি ছিল না স্টুডেন্টরা, তাদেরকে ওভাবে ইনফরমেশন দেওয়া হলো তোমরা এভাবে পড়ো, তাদের একটা দিক নির্দেশনা আর কি, কিভাবে, বিশেষ করে দশম শ্রেণীর জন্য। এরপর যখন আমাদের অনলাইন পেজ হলো, ওখানে তো আমরা ক্লাস করলাম, ক্লাস করে ক্লাস আপলোড দিচ্ছি, সেই অনলাইন ক্লাসে আছে। তারপর হলো সীতাকুণ্ড অনলাইন ক্লাস শুরু হলো, আমাদের স্কুল পেজের অনলাইন ক্লাস শুরু হলো। এরপরে স্টুডেন্টদের সাথে আমরা মানে আমাদের যে ওই এলাকার স্টুডেন্ট টিচার যারা ছিলেন, স্কুলের অনেক টিচার তো এলাকাতেই আছেন, ওই টিচাররাই স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা শুরু করলেন। যখন যোগাযোগ করার পরে তাদের দেখলে যে অনেক স্টুডেন্ট এর মধ্যে হচ্ছে, তবে 100% তো আর কখনোই হবে না। এখন তো আমার মনে হচ্ছে আমাদের প্রায় 90% স্টুডেন্ট এই অনলাইনে আমাদের সাথে, অনলাইনে ওদেরকে আমরা পাচ্ছি 90% স্টুডেন্ট। কারণ প্রথম দিকে একটু কম ছিল, যেটা মানে বলার, আমার মনে হয় 10%ও ছিল না। তারপর আস্তে আস্তে যখন চারিদিকে একটা সাড়া পড়ে গেল এই যে অনলাইন ক্লাসগুলো, বিভিন্ন সীতাকুণ্ডের হোক, সীতাকুণ্ডের উপজেলা অনলাইন ক্লাস এবং আমাদের বিদ্যালয়ের পেজ, আমাদের বিদ্যালয় বা দুইটা পেজ, একটা স্কুলের জন্য একটা কলেজের জন্য। তো এভাবেই আমাদের ক্লাস চলতে থাকলো। এখন তো 90%, আমি বলবো 90%। তারপরেও গ্রামের স্কুল বলে একটু সমস্যা হয়, কিছু প্রত্যন্ত এলাকা আছে বা দারিদ্র সীমার নিচে তো আমাদের দেশের বেশিরভাগই জনগণ, তারপরেও কিছু স্টুডেন্ট আছে যাদের এখনো আমরা ওভাবে অ্যাড করতে পারছি না, ওইটা আমি 10% বলবো, কিন্তু 90% স্টুডেন্টকে আমরা অ্যাড করতে পেরেছি আমাদের জুমে। অনেক ধন্যবাদ ম্যাডাম। 90% অ্যাড করা মানে অনেক কিছু, শতভাগে সুই সুই। আচ্ছা ম্যাডাম, এই যে বাকি 10% আছে তাদের কাছে এখনো আপনারা পৌঁছাতে পারেননি, আমি যদি মনে করি যেখানে 90% আছে সেখানে বাকি 10% হলে আপনাদের শতভাগ হয়ে যাবে। আপনি এই যে 10% এর কাছে পৌঁছানোর বিষয়টা আসলে কি সম্ভব, আপনার কি মনে হয়? হ্যাঁ, সম্ভব বলতে আমি আসলে কিছু ওই যে মানে পারিবারিক তাদের অবস্থান, ফিনান্সিয়াল অর্থনৈতিক অবস্থাটা তাদেরকে আমি চিন্তা ওভাবে আমি 10%কে ইয়ে করি, যাদেরকে আমরা পাচ্ছি না। কিছু আছে স্টুডেন্ট, তাদেরকে কথা বললে বেশ মায়া লাগে যে তারা কত কষ্ট করে, এমনিতে তো অনেক ফ্রি, আমাদের স্কুলে তো অনেক ফ্রি স্টুডেন্ট আছে, হাফ ফ্রি না ফুল ফ্রি, এক একটা ক্লাসে প্রায় 100-র উপরে করে আমাদের ফ্রি স্টুডেন্ট আছে। তো তারপরেও যাদেরকে আমরা 10% যেটা পাচ্ছি না, সেটা হয়তো অনেকে স্মার্টফোন নেই, স্মার্টফোনটা তো মেইন। তারপরও কিছু স্টুডেন্ট আছে অন্যদের সাথে গিয়ে, অন্যদের বাড়ির কাছাকাছি বা তাদের ঘরে গিয়েও ওই ক্লাসগুলা তারা দেখছে, করছে, বুঝতে পারছে। কিন্তু কিছু আছে একেবারে একটু দূরে হলেও তাদের আশেপাশে নাই। বিশেষ করে আমাদের সীতাকুণ্ডের ও আমাদের এই এলাকাটা একটু জেলেপাড়া ইয়েটা মানে অধ্যুষিত, তো ওই এলাকাগুলোতে একটু সমস্যা হয়, একটু সমস্যা হচ্ছে আর কি, যেটা আমি বলবো তাদের অবস্থাটা মোটামুটি খারাপ। এই জন্যই আমরা তারপরও চেষ্টা করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে আগামী বছর ইনশাল্লাহ আমরা এটা এরা আওতাভুক্ত করে ফেলতে পারবো, 100% পৌঁছে যাবেন। 100% করে আচ্ছা, ফেলতে চলে আসতে পারবো। অভিনন্দন ম্যাডাম, অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের সাথে অ্যাড হয়েছেন। আমি এই পর্যায়ে কয়েকজন দর্শকের মন্তব্য পড়ে নেব। নার্গিস সুলতানা ম্যাডাম অভিনন্দন জানিয়েছেন আমাদেরকে, গুড ইভিনিং ম্যাডাম আপনাকেও। পার্থ প্রিজম সম্মানিত শিক্ষকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন, আপনাকেও অভিনন্দন। সুরাইয়া ম্যাডাম সকলকে অভিনন্দন। ম্যাডাম আপনিও আছেন, ভালো লাগছে আমাদের সাথে আছেন, থাকবেন। আমরা উষা দেবী ম্যাডাম, উনি খুবই প্রশংসা করেছেন। ইয়াসমিনা শিরিন ম্যাডাম আরেকজন আলোকিত আইকন, তিনি যে প্রশ্নগুলো করেছেন আমি এখন বলবো না, একটু পরে সেই প্রশ্ন নিয়েই আমাদের আসবে কথা। অ্যালেক্স তাজ লিখেছেন নাইস অ্যান্ড কনগ্রেট মামুনি। ও থ্যাংক ইউ বাবা। চৌধুরী মনিরুজ্জামান সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি ইয়াসমিনা শিরিন ম্যাডামের প্রশ্নের আলোকেই বলবো, আমরা সকলেই জানি গতকাল প্রথম আলোর হেডলাইন, বদলে যাবে বই, কমবে পরীক্ষা, শিক্ষাক্রমের বড্ড পরিবর্তন। সেই আলোকে আমি এখন যাব রাজবাড়ী সদর, রাজবাড়ির সম্মানিত
মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব ইকবাল হাসান স্যারের কাছে। স্যার, নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে, এটি আমরা সকলেই জানি। এটি বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ম্যাডাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই বাস্তবমুখী এবং খুবই সাহসী একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে। এটি একদম দাবি যে আপনি যদি আশেপাশের আমাদের আশেপাশের দেশ বা আমরা যদি ইন্টারন্যাশনালি ওই বিষয়গুলি চিন্তা করি, যে শিক্ষাটা আসলে এই যে বই, এতগুলি বই এইভাবে পড়ানো, এই যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটি খুবই একটা পজিটিভ, এবং আমি খুবই আশাবাদী যে এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমাদের দেশের এই যে শিক্ষার্থীরা যে বই হারে নুজ্জ, অভিভাবকরা যে সারা বছর যে একটা টেনশনে থাকে, আমার মনে হয় যে এইটা থেকে উত্তরণ ঘটা সম্ভব হবে। তবে যে কোনো নতুন জিনিস করতে গেলে কিছু চেঞ্জ করতেই হবে। আমরা জন্মগতভাবে আমরা একটা যে আমরা যে কোনো কাজেই প্রথমেই আমরা একটু কিছু লোক নেগেটিভ চিন্তা করতে থাকি, আবার কিছু লোক পজিটিভ চিন্তা করে। তবে আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি বাস্তবায়ন করতে গেলে আমাদের এই শিক্ষা প্রশাসন এবং আমাদের শিক্ষকরা যদি আন্তরিক হয় তাহলে খুব সহজেই এটি বাস্তবায়ন করা সম্ভব। এখানে খুব বেশি চ্যালেঞ্জ নেই, কারণ পার্টি কোনো অ্যাড না, বরং কিছু বাড়ছে এবং তাতে আমাদের শিক্ষার্থীরা ভারমুক্ত হবে এবং যে বিষয়টা, যে কন্টেন্টটা সে পড়বে সে ভালোভাবে বুঝে পড়তে পারবে। এবং এটি আসলে সত্যি আমাদের যে জ্ঞানমূলক বা আমাদের অনুধাবনমূলক যে বিষয়গুলি, মানে এখন এডুকেশনের যে মূল যে টার্গেটটা, সেটি আমার মনে হয় যে অ্যাচিভ করা সম্ভব হবে। সেই সঙ্গে যদি আমাদের বর্তমান যে মূল্যায়নের যে পদ্ধতি রয়েছে, আমার মনে হয় যে সরকারকে খুব জরুরিভাবে এই মূল্যায়ন বিষয়টি চিন্তা করে দেখা দরকার, যে আমরা আসলে গতানুগতিক যেভাবে এখন মূল্যায়ন প্রক্রিয়াটা চলছে, আমাদের শিক্ষা বোর্ডগুলি যেভাবে পরীক্ষা নিচ্ছে, এইখানে কোনো সংস্কার আসলে করা যায় কিনা। কারণ এই যে আমরা আসলে কি চাচ্ছি, আমরা মুখে বলছি যে আমরা এ প্লাস চাই না, আমরা ভালো মানুষ চাই, আমরা নৈতিকতা সম্পন্ন মানুষ চাই, আমরা সৎ মানুষ চাই, ভালো মানুষ চাই, কিন্তু আমাদের মূল্যায়ন মেথডের মধ্যে কিন্তু এইগুলি নেই। আমরা এখানে শুধু জ্ঞানের মূল্যায়ন করছি, যেটি তার জ্ঞানমূলক, তাকে কিছু কোশ্চেন করে রাখা হচ্ছে, সেইগুলি মুখস্থ করছে, পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্টের বলে সে ভালো একটা চাকরি পাচ্ছে, একজন খুব ভালো একটা পজিশনে চলে যাচ্ছে, যেহেতু সে জ্ঞানী লোক, তার বুদ্ধি অনেক আছে, যে সে আপনার যে ভালো রাস্তাটি কাজে লাগাচ্ছে সে ভালো করছে, যেটা খারাপ কাজে লাগাচ্ছে তার সে খারাপ করছে। ফলে একটি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে ক্ষুধা দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ, সেই স্বপ্ন আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি। আমাদের নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হলে আমাদের মূল্যায়নের মধ্যে কিভাবে এটা সামষ্টিক মূল্যায়নের মানে মূল্যায়ন নিয়ে আসা, যে আমাদের এই নৈতিকতার জিনিসগুলো কিভাবে মূল্যায়নে নিয়ে আসা যায়, এটি যদি নিয়ে আসা যায়, আমার মনে হয় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। একদম ঠিক বলেছেন স্যার, চমৎকার ভাবে বললেন। আসলে দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ হয়, সব কিছুই বাস্তবায়িত করা যায়। সরকার নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা সকলেই সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাই। এ পর্যায়ে স্যার আপনার কাছে আমার আবারও প্রশ্ন, আসলে আমার প্রশ্ন নয়, এটি একজন দর্শকের প্রশ্ন। 2021 সালে নবম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া কি রূপ হতে পারে? এটি কি কোন ভর্তি? বিশ্ববিদ্যালয় নবম শ্রেণী ভর্তি? আসলে এই হ্যাঁ, নবম শ্রেণী আমাদের যে কামিং ষষ্ঠ শ্রেণীর একটা ভর্তি আসছে, আসলে এই বিষয়গুলি নিয়ে সরকার গভীরভাবে চিন্তা করতে, এটা আসলে কোন ভাবে ভর্তি প্রক্রিয়াটা শেষ করা যায়। আপনি নবম শ্রেণীর কথা বলছেন, ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু ভর্তি হবে এই জানুয়ারিতে বা এই ডিসেম্বরের শেষের দিকে, যে আমরা প্রতি বছর একটা অ্যাডমিশন টেস্ট হয় আমাদের সরকারি স্কুলগুলোতে, বেসরকারিগুলোতেও পরীক্ষা নিয়ে অনেকে ভর্তি করে। তো এটার জন্য প্রতি বছরই সরকার একটা নীতিমালা দিয়ে থাকে যে এই ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে। তো
তো স্টিল নাও আসলে এটা সুস্পষ্ট কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যাশা করি, এবং এটি নিয়ে আপনারা দেখবেন যে পত্রপত্রিকায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে ইতিমধ্যে, যে কিভাবে এটি আসলে ভর্তি প্রক্রিয়া যেতে পারে। এখন এটি সিদ্ধান্তের বিষয়, সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন আসলে ভর্তি প্রক্রিয়াটা সেভাবেই হবে। এখন আসলে এই বিষয়ে সুস্পষ্টভাবে মন্তব্য করার মতো আসলে সময় হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইয়াসমিনা শিরিন ম্যাম, নিশ্চয়ই আপনি উত্তর পেয়ে গেছেন আমাদের সম্মানিত শিক্ষা অফিসার মহোদয়ের বক্তব্য থেকে। আপনি আরো একটি প্রশ্ন করেছেন, আসলে স্যার আপনার থেকে উত্তরগুলো পাওয়ার জন্য সবাই বসে আছেন, তাই কষ্টও দিচ্ছি। 2012 সাল হতে বিষয় পরিবর্তনের যে পরিকল্পনা, তাতে বিষয়ভিত্তিক শিক্ষক কিভাবে নির্ধারণ করা হবে? স্যার উনি আবারও এই প্রশ্নটি করেছেন আপনাকে। হ্যাঁ, প্লিজ যদি একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, 2022 সাল হতে বিষয় পরিবর্তনের যে পরিকল্পনা আছে, তাতে বিষয়ভিত্তিক শিক্ষক কিভাবে নির্ধারণ করা যাবে? এটা কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের। আপনি জানেন যে আমাদের যদি এখন স্ট্যাপিং প্যাটার্ন দেখেন, আমাদের স্ট্যাপিং প্যাটার্নে এখন কিন্তু বরং অনেক সুন্দরভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি, এখন কিন্তু সামাজিক বিজ্ঞানে 3 জন শিক্ষক নেই। এই শিক্ষকগুলিকে ব্যবসা শিক্ষা এবং একদম স্পেসিফিক ভাগ করে দেওয়া আছে। সুতরাং এইখানে আমার মনে হয় না যে তেমন কোনো সমস্যা হবে। শিক্ষকদের বিষয়ভিত্তিক সেট আপ করার ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। আমি এখানে কোনো দেখি না। এটাই খুব সহজভাবেই আমাদের এই 2018 যে জনবল দেয়া আছে, সেখানে এই শিক্ষকগুলি খুব সহজেই সুন্দরভাবেই সেট আপ করা সম্ভব হবে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। সম্মানিত সুধী, আমাদের সাথে অনেক দর্শক এড হয়েছেন। দীপ্তি দাস ম্যাডাম, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ মাসুম মজুমদার, আসাদ জামান আছেন অনেকে। থাকুন আমাদের সাথে। আমাদের শিক্ষার.com পরিবারের পক্ষ থেকে শিক্ষকদের নিয়ে, আলোকিত আইকনদের নিয়ে এই যে প্রোগ্রাম, এর জন্য শিক্ষা.com পরিবারকে আমি আমার আন্তরিক অভিবাদন জানাই। সর্বক্ষণই সাথে আছি, আপনারাও থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এবার যাব আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের কাছে। স্যার, আপনাকেও গতকালকের পত্রিকার আলোকেই প্রশ্ন করতে চাচ্ছি। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের উপর জোর দেয়া হয়েছে। সাধারণত বলা হয়ে থাকে একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা সমন্বিতভাবে অর্জিত হলে তার যোগ্যতা গড়ে ওঠে। এই প্রসঙ্গে আপনার অভিমত কি স্যার? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি কি প্রশ্নটি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রশ্নটা আবার কাইন্ডলি। আচ্ছা স্যার, আপনার কাছে এই প্রশ্নটি ঠিক আমাদের সম্মানিত মাধ্যমিক অফিসার স্যারের মতোই গতকালকে প্রথম আলো হেডলাইন থেকে বলা। স্যার, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে, আপনি জানেন সেটা। সাধারণত বলা হয়ে থাকে একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা সমন্বিতভাবে অর্জিত হলে তার যোগ্যতা গড়ে ওঠে। এই প্রসঙ্গে আপনার অভিমত জানতে চাই স্যার। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই তার জ্ঞান অর্জনের পাশাপাশি তার দক্ষতা অর্জন করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে সেই সমাজে, রাষ্ট্রের তেমন উপকার আসবে না। তাকে জ্ঞানের সাথে সাথে তার দক্ষতা অর্জন করতে হবে। সে যে জ্ঞানটুকু অর্জন করেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই জ্ঞানটা বাস্তব জীবনে যদি প্রয়োগ করতে না পারে, তাহলে তার জ্ঞানটা একটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ জ্ঞানটা সে ব্যবহার করতে না পারলে জ্ঞানটা সমাজে, রাষ্ট্রে এবং পরিবারে কোনো কাজ আসলো না। তো সুতরাং একজন শিক্ষার্থীকে সর্বগুণে গুণান্বিত হতে হলে তাকে
বহুমুখী জ্ঞান অর্জন করতে হবে। এর ফলে একজন শিক্ষার্থী সমাজ ও দেশের জন্য সম্পদে পরিণত হতে পারে। এটাই আমার মতামত। ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দরভাবে গুছিয়ে কথাটা ফুটিয়ে তুললেন। তো প্রথম আলোর রেশ ধরেই আমি এবার যাব আমাদের ম্যাডামের কাছে। ম্যাডাম, আমি প্রথমেই বলেছি আপনি শিক্ষকতার পাশাপাশি আরো বিভিন্ন কাজে সহপাঠক্রমিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তো আপনার প্রতি আমার প্রশ্ন, নতুন শিক্ষাক্রমে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার উপর অনেক জোর দেওয়া হয়েছে, কিন্তু কেন ম্যাডাম? আপনার কি মনে হয় কেন এই মূল্যবোধের প্রতি জোর দেওয়া হলো? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো এক সর্বজন বিদিত, কারণ মূল্যবোধ হচ্ছে মানুষের একজন মানুষের মূল্যবোধ না থাকলে তাকে আমরা মানুষ বলতে পারি না, মানুষ হিসেবে মানুষের পর্যায়ে ফেলতে পারি না। এই যে এখন চারিদিকে যে সব অনাচার গুলা শুরু হয়েছে, যা তাদের যে মূল্যবোধের যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে সর্বত্রই এটা দেখা যাচ্ছে, শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যেই। তো মূল্যবোধ তো অবশ্যই থাকতে হবে, মূল্যবোধের অবক্ষয় যেখানে সেখানে তো সমাজ দেশ কোনোভাবেই উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। অবশ্যই মূল্যবোধ আমাদেরকে সৃষ্টি করতে হবে, আমাদের সন্তানদেরকে, ছাত্রছাত্রীরা তো আমাদের সন্তানের মতো, তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে দিতে হবে। তো আমরা তো সবসময় এটা করে আসছি, কারণ মূল্যবোধ না থাকলে তার মধ্যে ভালো মন্দ, তার হিতাহিত জ্ঞান যদি না থাকে, তাহলে তো সে তার মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হবে না, সে মানুষ হিসাবে গড়ে উঠবে না। আর সে যদি তার মধ্যে মনুষ্যত্ব না থাকে, তাহলে তো সে বুঝতেই পারবে না যে সমাজের ভালো মন্দ, খারাপ ভালো। এই জন্যই তো এখন মূল্যবোধের দিন দিন যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন যাবৎ আমাদের দেশে, যে মানে অনৈতিক যে কাজগুলা হচ্ছে বা যেসব অনাচার গুলা হচ্ছে, এগুলো তো এই মূল্যবোধের অবক্ষয়ের কারণেই। তো অবশ্যই শিক্ষার মাধ্যমে আমাদের, আশা করব বইতে তো আমাদের পাঠ্য বইগুলো যেগুলো আছে ওগুলাতে তো আছেই, এবং পাঠ্যক্রমিক কার্যাবলী আপনি বললেন যে যেটা, এটা তো অবশ্যই। খেলাধুলা বলেন, অন্য সবকিছুতে একটা শৃঙ্খলা আছে, ওখানে মানুষের মূল্যবোধ অনেকটুকু শিক্ষা হয়। যেটা সত্যিকার কথা, পরশুদিন আমাকে আমার একজন অনেক আগের একটা স্টুডেন্ট আমাকে ফোন করে আমাকে বলল, ম্যাডাম আপনার এই যে খেলার মধ্যে কিছু কথা এখনো আমি ভুলতে পারি না, আমি ওইটাই ওভাবেই চলে আসছি, যে কিভাবে একজনের পর একজনকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, তাহলে সে তার কাজটা ঠিক মতো করতে পারবে। খেলাটাও এরকম, খেলার মাধ্যমে। তো এটাই তো হলো কথা, যে মূল্যবোধ যদি না থাকে, তার মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে তো আমরা একজন মানে মানুষ হিসাবে তাদেরকে চিন্তা করতে পারি না। আর নৈতিকতা যেটা বলছে, অবশ্যই নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের তো পাঠ্য পুস্তকে বা পাঠ্য বইগুলোতেও আছে, নৈতিক শিক্ষা বই আলাদাভাবেই আছে। নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই, কারণ নৈতিক শিক্ষা না থাকলে আমরা তো হয়তো মানুষ হব, কিন্তু মনুষ্যত্ব থাকবে না আমাদের মধ্যে। আমরা ভালো মন্দ বা ধর্মীয় যে জ্ঞানগুলো, ওগুলো আমাদের থাকবে না, কারণ ধর্মীয় জ্ঞান না থাকলে তো আমরা বুঝতেই পারবো না সমাজের যে মানে ভালো মন্দ কোথায় কেমন কিভাবে কি করতে হবে, আমাদের আচার আচরণের মধ্যে শৃঙ্খলা আসবে না। তো এই জন্য তো অবশ্যই আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা অবশ্যই শিক্ষা তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, এবং তাদেরকে দিতেই হবে ছাত্রছাত্রীদেরকে। এজন্য তো আমরা সবসময় আগেও, এবার হয়তো একটু ভালোভাবে বলছে বিভিন্ন প্রেক্ষাপটে, কিন্তু আমরা তো আগে থেকে এটা, যখনই ক্লাসে যাই একটা নীতি কথা ক্লাসে তাদেরকে বলি, অ্যাসেম্বলি তো আমরা তো বলে আসছি সবসময় একটা নীতি কথা তাদেরকে শেখানো। আর যতটুকু পারে, শিক্ষকরা তো অবশ্যই, কখনো তো একজন শিক্ষক চায় না তার স্টুডেন্ট খারাপ হোক, তার মধ্যে সবসময় নৈতিকতা জাগানো, মূল্যবোধ সৃষ্টি করা, এটাই হলো একজন শিক্ষকের মূল দায়িত্ব, কর্তব্য, লক্ষ্য। তার ভালো লাগা সবকিছুই ওই ছাত্রছাত্রীর মধ্যেই প্রস্ফুটিত হয়। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি একদম ঠিক বলেছেন, আমাদের সমাজ সংসারে অনেক মূল্যবোধের অভাব সম্পন্ন লোকের পরিচয় পাওয়া যায়। তো একটু আগে বললেন আপনার একজন ছাত্র আপনাকে ফোন করে আপনার কর্মকাণ্ডের প্রশংসা তুলে ধরেছে। আচ্ছা ম্যাডাম, এমন কোনো প্রমাণ আছে বা রেকর্ড আছে আপনার চোখের সামনে আপনার কোনো শিক্ষার্থী মূল্যবোধহীন ভাবে কাজ করেছে? আছে ম্যাডাম? আমার কোন শিক্ষার্থী, আমি এ পর্যন্ত আমার মানে দৃষ্টিগোচর হয়নি বা আমি এখনো শুনিনি, কিন্তু আশেপাশে যেগুলো শুনছি সেগুলো তো অবশ্যই মানে মর্মাহত হই আর কি, যেখানে কিন্তু আমার কোনো স্টুডেন্ট এই পর্যন্ত, আল্লাহ রহমতে এই পর্যন্ত কোনো মূল্যবোধের অবক্ষয় জড়িত কোনো কাজের সাথে জড়িত আছে, এটা আমি এখনো শুনিনি এবং হবে না আশা করি।
যেমন আমাদের বিদ্যালয়ের যে বাহ একটা মনস্তাত্ত্বিক, আমাদের বিদ্যালয়ের একটা আছে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ মনস্তাত্ত্বিক সংশোধন পদ্ধতিতে পরিচালিত। এটা আমাদের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মরহুম নজির আহমদ চৌধুরী যখন প্রতিষ্ঠা করেছেন, তখন আমাদের তো আবাসিক বিদ্যালয়, তো আমাদের বিদ্যালয়ে এটা একটা ছিল মনস্তাত্ত্বিক সংশোধনীতে। কোনোভাবে তাদের উপরে কোনো কিছু মানে প্রেশার করে তাদেরকে কোনো কিছু করা যাবে না। তাদের মধ্যে ওই যে মনস্তাত্ত্বিক সংশোধনী, যেটা তাদের মানে মোটিভেশন দিয়ে দিয়ে তাদেরকে তাদের মধ্যে সবকিছুকে জাগিয়ে তুলতে হয়। তো এটা আমাদের বিদ্যালয়ে এখনো প্রচলিত আছে। আমরা ওভাবেই তাদেরকে শিক্ষা দিই, কোনোভাবেই কোনো জবরদস্তি কোনো কিছুতে হয় না, কোনোভাবেই তাদেরকে বুঝিয়ে বা ওই মোটিভেশনের মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষিত করার এই চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ সবসময় এটা চলমান থাকবে। ওয়াও, ভালো লাগলো ম্যাডাম। আপনার যে আত্মবিশ্বাস, আমাদের শিক্ষার্থীরা কখনো মূল্যবোধহীন ভাবে কাজ করবে না। ওফ, শুনে প্রশান্তি লাগছে আমার, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত শিক্ষা অফিসার মহোদয়ের কাছে যাব। স্যার, শিক্ষার্থীদের পড়ালেখা চালু রাখতে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা কি যথেষ্ট ফলপ্রসূ বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার যেটা মনে হয় যে আসলে এখন আমরা যে গুণগত শিক্ষার কথা বর্তমানে সরকার বলছে, যে গুণগত শিক্ষাটা কি, সেখানে বলা হচ্ছে যে যদি শিক্ষাটা যে শিক্ষাটা আমরা দিচ্ছি, যদি আমরা ক্রিয়েটিভ বাচ্চা তৈরি করতে পারি তাহলে বলা যাবে যে সেটি একটি গুণগত শিক্ষা। যদি আমাদের বাচ্চাগুলি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে তাহলে বলা যাবে যে সেটি একটি গুণগত শিক্ষা হচ্ছে। আমাদের বাচ্চাগুলি হাইলি মোরাল হয়, যে আলোচনাটা যে ম্যাডাম করছিলেন নৈতিক শিক্ষার বিষয়ে, যে এটা কিন্তু গুণগত শিক্ষা যদি নিশ্চিত করা যায়, যে আমাদের যে বাচ্চাগুলিকে আমরা পড়াচ্ছি তারা যদি হাইলি মোরাল হয় তাহলে বুঝতে হবে যে সে গুণগত শিক্ষা পাচ্ছে। যদি আমাদের বাচ্চাগুলি এমপ্লয়েবল হয়, আমরা যা শেখাচ্ছি সেটা যদি সে কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু এই শিক্ষার গুণগত শিক্ষা বলা যাবে না। একই রকম ভাবে আমরা যে বাচ্চাটিকে পড়াচ্ছি সেই বাচ্চাটিকে যদি আপনার যে কোনো পরিবেশে যদি খাপ খাওয়াতে পারে, সে যদি তাহলে বুঝতে হবে যে সে একটি গুণগত শিক্ষা পাচ্ছে। তো এই শিক্ষাটা যখন আমাদের গুণগত শিক্ষা হবে, তখন কিন্তু আপনার যে কথাটি অবতারণা করেছেন সেটি কিন্তু সম্ভব হবে, যে এই আমাদের এই যে আবু জাফর স্যার যেটা বলেছে যে আসলে জ্ঞান দক্ষতা, এখন এডুকেশনের মূল বিষয় হলো যখন জ্ঞান অর্জিত হবে তখন প্রথম তার হার্ড অন হবে, সে হৃদয় দিয়ে অনুভব করবে যে সে তার কিছু একটা লার্নিং হচ্ছে। যখন তার লার্নিং হবে তখন তার হেড অন হবে, তখন তার মাথার মধ্যে কিছু জ্ঞানের সঞ্চয় হবে। যখন তার জ্ঞান সঞ্চয় হবে তখন তার হ্যান্ড অন হবে, অর্থাৎ সে কিছু কাজ করতে পারবে। যদি তার হ্যান্ড অন না হয় তাহলে বুঝতে হবে যে তার লার্নিংটা আসলে যথাযথভাবে হয় নাই। ম্যাডাম যে প্রশ্নটি আবার একটু রিপিট করেন, যে কি প্রশ্ন করেছিলেন? আমি আসলে একটা আলোচনা থেকে একটু অন্য আলোচনায় চলে যাওয়াতে। ঠিক আছে স্যার, আমি অবশ্যই বলবো স্যার। স্যার, বলেছিলাম শিক্ষার্থীদের পড়ালেখা চালু রাখতে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা কি যথেষ্ট ফলপ্রসূ বলে আপনি মনে করেন? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলি যে আমাদের সরকার কিন্তু প্রথমে যে সংসদ টেলিভিশন চালু করেছিল, এরপর আমাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। এরপরে বলেছে যে শিক্ষার্থীদের ভাগ করে দিয়ে ব্যক্তিগতভাবে শিক্ষকরা যাতে সকল শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং এখানে আসলে প্যারেন্ট লার্নিং এর মতো একটা বিষয়, যে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে, এই যে মনে করেন আমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে, এই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু অভিভাবকদের সম্পৃক্ত করা হয়েছে। এই যেসব উদ্যোগ নিয়েছে, আমি মনে করি যে এই সময় কোভিড সংকটকালীন সময়ে যথেষ্ট উদ্যোগ নিয়েছে, যেটি আসলে শতভাগ না হলেও যথেষ্ট। এবং এটি যদি আমরা আসলে সুযোগ নেই এমন না, যারা করতে পারেনি সেটা যে করে নাই সেটা আলাদা কথা, কিন্তু উদ্যোগ কিন্তু যথেষ্ট ছিল। সরকার যে অনলাইন ক্লাস, এই যে সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস প্রচার, এবং এখন এই যে মনিটরিং করা হচ্ছে, আমাদের কিন্তু প্রতি মাসে এই কতগুলি অনলাইন ক্লাস হচ্ছে এটি কিন্তু আমাদের মহাপরিচালক মহোদয়কে দিতে হচ্ছে, যে আমাদের কতটি অনলাইন ক্লাস হচ্ছে প্রতি মাসের 3 তারিখের মধ্যে আমরা এই হিসাবটা আবার দিচ্ছি। এই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট হচ্ছে, অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদেরকে ফিডব্যাক দিতে হচ্ছে, যে কতগুলি বাচ্চা অ্যাসাইনমেন্ট নিল, কতগুলি বাচ্চা জমা দিল।
এই যে ফলো আপ, আমার মনে হয় যেটা যথেষ্ট হচ্ছে যে অন্তত একটা বাচ্চা একেবারে কিছু না শিখে পরের ক্লাসে চলে যাবে এরকম বিষয় থাকছে না, সে তার বইয়ের টাচে সে থাকছে। এটি আসলে আমার মনে হয় যে এই একটা এই প্যান্ডামিক সিচুয়েশন, এটা আমার মনে হয় যথেষ্ট। কারণ একেবারে কিছু না শিখে কেউ যাচ্ছে না, যে অ্যাসাইনমেন্ট লিখছে সে বই দেখে লিখলেও তাকে কিন্তু পড়তে হচ্ছে, তাকে অনেক পড়ে তারপরে তার জবাবটা দিতে হচ্ছে। এবং আমি মনে করছি আমাদের সরকারের লক্ষ্যটি আসলে যাচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার একদম ঠিক বলেছেন, এখানেই সরকারের চৌকসতা প্রমাণ পায়। বাচ্চারা বসে নেই, কিন্তু তারা তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে যথেষ্ট বিজি। তো স্যার আপনাকে তো আরো অনেক দর্শক প্রশ্ন করেই যাচ্ছেন, আমার কোনো দোষ নেই স্যার। মাসুদ রহমান তিনি আবার সেই পূর্বের প্রশ্নের জায়গায় চলে গেলেন। ঢাকার কিছু বিদ্যালয় নবম শ্রেণীতে ভর্তি করছে কিভাবে? এটি আসলে প্রশ্ন স্যার। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ সাহেবকে, আমার সুপ্রিয় সহকর্মীও সে, আমি দেখেছি প্রশ্নটি করেছে। আসলে এই বিষয়ে আসলে সরকার আমার যতদূর জানা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো নীতিমালা দেয়নি। এখন কিভাবে করছে এটি আসলে যারা করছে তারা আসলে আর ভালো বলতে পারবে। তবে এই বিষয়টা আসলে আমার ওরকম জানা নেই। নীতিমালা ছাড়া যেহেতু প্রতি বছর সরকার ভর্তির একটা নীতিমালা দিয়ে থাকে, সেই নীতিমালার বাইরে যে কিভাবে ভর্তি হচ্ছে এটি আসলে আমার ঠিক এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের নির্দেশনার বাইরে যে কোনো কিছু বলার মতো সুযোগ আমার নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের অনেক দর্শক এখানে কমেন্ট লিখেছেন, আমি একটু ওনাদের দিকে যাব। রেহানা পারভিন ম্যাডাম অভিনন্দন জানিয়েছেন সবাইকে। রাজবাড়ির সদরের সম্মানিত মাধ্যমিক স্যারকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শিক্ষামূলক আলোচনা করার জন্য। স্যার আপনি আপনার আপন আলোয় সবাইকে মুগ্ধ করে দিয়েছেন স্যার, উনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন আপনাকে। একজন লিখেছেন নাসির উদ্দিন স্যার, তিনি আমাদের আরেকজন আইকন, আমাদের সম্মানিত নাজনীন ম্যাডামের প্রধান শিক্ষক, অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদের সকলকেই। মোহাম্মদ সাইদুর রহমান, মূল্যবোধ ও নৈতিকতার উপর বেশি জোর দেওয়া দরকার, একদম ঠিক, তাই তো সরকার এই বিষয়ে খুবই জোর দিচ্ছেন। শর্মিলা হক তিনিও ধন্যবাদ দিয়েছেন সবাইকে। নাসির স্যার অনেকগুলো ধন্যবাদ দিয়েছেন। তো শান মোহাম্মদ শওকত তিনি বলেছেন শিক্ষার্থী আর শিক্ষকদের মানসিক সুস্থতার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউন্সিলর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন বা পরিকল্পনা কি আছে স্যার? স্যার আপনার প্রতি কিন্তু প্রশ্নটি। ধন্যবাদ। আমি কি প্রশ্নটি আবার করব নাকি স্যার? না, আমি শুনেছি প্রশ্নটি। এটি খুবই সময় উপযোগী এবং খুবই গ্রহণযোগ্য একটি বিষয় উনি উপস্থাপন করেছেন, যে আসলে আমাদের এই যে আমাদের যে নৈতিক যে অবক্ষয় এবং আমাদের যে ইপটিজিং এর মতো যে ঘটনাগুলি ঘটে, আমাদের অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়। আমাদের প্রতিষ্ঠানগুলিতে র্যাগের নামে যে বাচ্চারা বিভিন্ন রকমের হয়রানি হয়, ফলে অনেক বাচ্চা মানসিকভাবে বিপর্যস্ত হয়। আসলে তাদের কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে। তবে এই সময় যদি আসলে এগুলির সঙ্গে আবার অর্থের সংস্থানের একটি বিষয় রয়েছে, কারণ সরকার ইচ্ছে করলেই প্রত্যেক স্কুলে এখন একজন করে মনোবিদ নিয়োগ দিতে পারবে না, কারণ এরকম আর্থিক সামর্থ্য এখনো সরকারের হয়নি। তবে আমি মনে করি যে আমাদের সামর্থ্য কিন্তু দিন দিন বাড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষাতেও সরকার অনেক উদ্যোগ নিয়েছে, অনেক ভালো ইনভেস্ট এখন আগের থেকে অনেক বেড়েছে। আমাদের শিক্ষক জনবল কাঠামোতে দেখে শিক্ষক বেড়েছে, অনেকগুলি বেড়েছে, ফলে সরকার শিক্ষা নিয়ে অনেক চিন্তা করছে, এগিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে সামর্থ্য হওয়ার সাথে সাথে আমার ধারণা যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই একজন করে মনোবিদ হয়তো নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকার করবেন। তবে এই মুহূর্তে যেটি প্রয়োজন, আমি মনে করি যে অর্থ ছাড়াও যেটি করা সম্ভব, সেটি হলো যে প্রত্যেক প্রতিষ্ঠানে যেহেতু মেয়েরা বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট শিক্ষার হয়, ছাত্রীরা
পত্র দিয়ে, একটা চিঠি দিয়ে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে একজন শিক্ষককে একজন কাউন্সিলর হিসেবে নিয়োগ, যে সে কাউন্সিলর হিসেবে থাকে, কোন শিক্ষার্থী কোথাও কোনো সমস্যা ফেস করলে যেটি সে তার অভিভাবকের সঙ্গেও শেয়ার করতে ভয় পায়, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারছে না, অন্তত ওই শিক্ষকের সঙ্গে সে শেয়ার করতে পারে যে তার স্কুলে আসা যাওয়ার পথে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তার স্কুলে এই যে তার টয়লেটের যে সমস্যা বা তার পিরিয়ডের সমস্যা হয়, অন্তত এই সমস্যাগুলি নিয়ে যাতে একজন শিক্ষকের সঙ্গে আলাপ করতে পারে, এই একজন শিক্ষককে অন্তত কাউন্সিলর হিসেবে চিঠি দিয়ে এটা নিয়োগ দিয়ে আমার মনে হয় যে দায়িত্ব দিলে আমার মনে হয় যে সমসাময়িক সময়ের জন্য এটি অনেক বেশি কার্যকর হবে বলে আমার ধারণা। চমৎকার ভাবে বললেন স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। শান মোহাম্মদ শওকত মহোদয়, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমাদের সম্মানিত শিক্ষা অফিসার মহোদয়ের কাছ থেকে। আমরাও আশাবাদী, যদি এমন হয় আসলে অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পাব। ধন্যবাদ স্যার আপনাকে। স্বীকৃতি পেলে স্পৃহা অনেক গুণ বেড়ে যায়, আর এই স্পৃহা বাড়ানোর জন্য শিক্ষারালো.com পরিবার পিছিয়ে নেই, সার্বক্ষণিকভাবে এটা না ওটা, ওটা না এটা করেই যাচ্ছেন। একটু শুনুন, শিক্ষারালো.com চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছেই, আমরা সবাই দেখতে পাচ্ছি, আপন গতিতে যাচ্ছে। কিছুদিন আগে অনলাইন পোর্টাল বাংলাদেশের করোনা যোদ্ধা শিক্ষকদের তথ্য গ্রহণ করেছেন। আজকে থেকে সেই তথ্যের ভিত্তিতে করোনা যোদ্ধা শিক্ষক সম্মাননা 2020 এর সনদ বিতরণ হচ্ছে। আপনারা যারা তথ্য জমা দিয়েছেন, আপনাদের জন্য এটি নির্দ্বিধায় একটি সুখবর। আমি শিক্ষারালো.com কে আবারও সাধুবাদ জানাচ্ছি। আমি এবার আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের কাছে যাব। স্যার, আপনার প্রতি আমার একটি প্রশ্ন। এমন অনেক জায়গা আছে যেখানে নেটওয়ার্ক এখনো ক্লিয়ার নয়, ভালো নয়। সব অঞ্চলের শিক্ষার্থীরা কি আদৌ অনলাইন ক্লাসের সুবিধা পাবে? অনেক অঞ্চল আছে যেখানে স্যার এই অনলাইন সুবিধাটা পাচ্ছে না শুধুমাত্র নেটওয়ার্কের কারণে। এরা কি পাবে কখনো এই সুবিধা? আপনার কি মনে হয় স্যার? হ্যালো, সেটা তো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে ম্যাডাম? স্যার ম্যাডাম শোনা এবার যাচ্ছে? বলেন স্যার। হ্যাঁ, না যে প্রশ্নটা স্যার, বলুন। করছেন, হ্যাঁ যে প্রশ্নটা করলেন যে, হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? আবার হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি স্যার, বলেন। হ্যাঁ, যে প্রশ্নটা করলেন আর কি, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাম অঞ্চলে যে সমস্ত ছেলে মেয়েরা রয়ে গেছে, আচ্ছা এরা কিভাবে স্যার, আমার এরা, প্রশ্নটা ছিল, হ্যাঁ বলেন। আমার হ্যাঁ বলেন। প্রশ্নটা ছিল স্যার, এমন অনেক জায়গা আছে যেখানে এখনো নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছে না, তাহলে হ্যাঁ। সেখানকার শিক্ষার্থীরা অনলাইন সুবিধা থেকে বঞ্চিত। জি, তারা কি আদৌ এই সুবিধা পাবে কখনো? আপনার কি মনে হ্যাঁ হয় স্যার? যেখানে যেখানে নেটওয়ার্ক পাচ্ছে না, হ্যাঁ গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উপকূলবর্তীতে, অর্থাৎ যেখানে নেটওয়ার্ক নাই সেখানে ছেলে মেয়েরা স্বাভাবিক কারণে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং এই অনলাইন ক্লাস থেকে বঞ্চিত। তো সেটা তো সত্যি। তো সেটা কিভাবে পাবে সেটা তো সরকারি সরকার নেটওয়ার্কের ব্যবস্থা কি করা যাবে কিনা, এটা তো সরকারে পারবে কিনা। যে সমস্ত এলাকাতে নেটওয়ার্ক সমস্যা হয়ে যায়, তো আসলে এটা সমস্যা থাকবে, এটা তো যুগান্তকারী সমস্যা। তো এটা সরকারের সিদ্ধান্ত, এটা তো আমরা এটা সমাধান করার সুযোগ আমাদের সাধ্য নেই ছেলে মেয়েদেরকে নেটওয়ার্কে নিয়ে আসা, কারণ ওখানে ওদের বাড়িঘর, ওদের সকল কিছু। অনেক জায়গার মধ্যে তো মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। এমন কোন গ্রাম আছে, আমার স্কুলের পশ্চিম পাশে, আমি সমুদ্রের তীরে যে বাড়িগুলো আছে ওখানে টাওয়ার নাই, টাওয়ার আছে মেইন রোডে, অর্থাৎ 4-5 কিলোমিটার দূরে। তো আমার বাড়িও প্রায় কাছাকাছি,
তো আমার বাড়ি থেকে আর একটু পশ্চিমে গেলে, সমুদ্রের উপকূলবর্তীতে গেলেই আমি দেখতে পাচ্ছি যে রবির নেটওয়ার্ক পাই না, মাঝে মধ্যে ওই একটেলের, সরি, ওই বাংলা লিঙ্কের নেটওয়ার্ক নাই। সুতরাং তো ওই সমস্ত ছেলে মেয়েরা তো অবশ্যই সমস্যা পড়বে। এটা সমাধান তো কিভাবে করবে সেটা তো ভাবার বিষয়, চিন্তার বিষয়। এদেরকে নেটওয়ার্কে আনা যাবে কিভাবে? তো এদেরকে আমরা তো পরামর্শ দিছি যে তোমার বাড়িতে যদি নেটওয়ার্ক না থাকে, তুমি নেটওয়ার্কে আশেপাশে থাকো, আর নেটওয়ার্কের আশেপাশে আত্মীয় স্বজন যদি থাকে পার্শ্ববর্তী গ্রামে, সেখানে তুমি নেটওয়ার্কে কাছে আসতে পারো। এইভাবে পরামর্শ দেওয়া ছাড়া তো আর কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না, ম্যাডাম। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আমি একটি কমেন্টে যাব। এস মুস্তফা আলম সরকার স্যার, আমাদের প্রিয় মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উনি একটা প্রশ্ন করেছেন আপনার কাছে। কোভিড-19 এর কারণে আমরা অনলাইনে ক্লাস কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছি, অনলাইন ক্লাস কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছি। পোস্ট করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কতটুকু? এটা কি স্যার আমার কাছে না স্যারের কাছে? হ্যাঁ স্যার, আপনার কাছে। হ্যাঁ, আমার স্যার আমার কাছে প্রশ্ন করলো। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যারের অবগতির জন্য জানাচ্ছি যে এই করোনাকালীন সময়ে, যেটি সারা বিশ্বব্যাপী এখন করোনাকালীন সময় পার হচ্ছে, এই মুহূর্তে অনলাইন ক্লাস ছাড়া তো আর কোনো বিকল্প কোনো পথ সরকারও তো আবিষ্কার করতে পারেন নাই। সরকারের অবশ্যই মাথা ব্যথা যে আরো কিভাবে আরো প্রযুক্তি ব্যবহার করে ছেলে মেয়েদের কাছাকাছি যাওয়া যায় ক্লাসগুলায়। তো এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় এই অনলাইন ক্লাসও প্রয়োজনীয়তা অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, এবং এটা ছাড়া আপাতত ছেলে মেয়েদেরকে লেখাপড়ার ভিতরে অথবা লেখাপড়ার মধ্যে রাখা ছাড়া আর উপায় নেই। আমার মতামত এটাই, ম্যাডাম। ধন্যবাদ স্যার। স্যার মুস্তফা আলম সরকার মহোদয় স্যার, আপনাদের মানুষ আমাদের মানুষ, আপনার কাছে প্রশ্নটি রাখতেই পারেন। আপনার কাছে রাখার কারণে আমরাও শুনতে পেলাম। ধন্যবাদ মুস্তফা আলম সরকার মহোদয়কেও, এবং স্যার আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে কমেন্টে জানান আপনাদের আরো কোনো মতামত থাকলে, আমরা সমৃদ্ধ হই। আজকে এই সুযোগ, আমাদের সামনে 3 জন আইকন বসে আছেন, সকল প্রশ্নের উত্তর দিবেন। আমি এবার আমাদের আরেকজন অতিথি আমাদের ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, ছোট্ট একটি প্রশ্ন, বলেন। আপনি কি অনলাইনে বা অফলাইনে কোনটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? এটা যেটা একেবারে মানে সত্যি কথা, অফলাইনে যেটা ফিজিক্যালি আমরা ফেস টু ফেস ক্লাস নিয়েছি, ওখানে স্টুডেন্টদের সাথে আমাদের একটা ইন্টারাকশন ছিল, স্টুডেন্টদের প্রশ্ন ছিল, তাদেরকে আমরা কাজ দিতাম, বা তারা বুঝতে পারতাম তারা কতটুকু বুঝতে পেরেছে, কতটুকু মানে ওটা হৃদয়ঙ্গম করতে পেরেছে। কিন্তু অফলাইনে যেটা, সেটা হয়তো আমি পড়াচ্ছি, হয়তো জুমে সবাই প্রশ্ন করে না, অল্প কয়েকজনই প্রশ্ন করে। তো সবাই যদি প্রশ্ন করতে পারতো বা সবার প্রশ্নের উত্তর যদি দিতে পারতাম, সবাই বুঝতে পারলো কিনা এটা বুঝতে পারতাম। তো ওই হিসাবে এখনকার প্রেক্ষাপটে অনলাইন স্কুলের কোনো বিকল্প নাই, অবশ্যই অনলাইন স্কুলে অনলাইন ক্লাসে আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ স্টুডেন্টদের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে অবশ্যই আমাদের অনলাইন ক্লাস এটাকে আমরা এখন প্রতিষ্ঠিত করতে হবে, করছিও। আর অফলাইন যেটা আমরা ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাস, ওটা তো অবশ্যই, এটা আমি বলবো ভালো মন্দ বললে ওটাই ভালো ছিল। কিন্তু ভালো ছিল বলতে যে স্টুডেন্টদের সাথে আমরা কাছাকাছি ছিলাম, ওদের সাথে আমাদের ইন্টারাকশন ছিল। এখন তো ওভাবে নাই, আছে জুম ক্লাসে যখন নেই তখন ওরা আমাদেরকে কমেন্ট করছে বা বলছে যে ম্যাডাম এটা বুঝতে পারছি না, বা স্যার এটা বুঝতে পারছি না, ওইটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, বা ওইটা একবার হয়তো বোঝাচ্ছি, একবার হয়তো বলছি, কিন্তু একটা স্টুডেন্ট হয়তো একবার প্রশ্ন করেই থেমে আছে, সে হয়তো পুরোটা বুঝতে পারছেন, তার হয়তো 2-3টা প্রশ্ন আছে, কিন্তু অন্যদের প্রশ্নের ফাঁকে আরো যে কয়েকজন প্রশ্ন করছে তাদের ফাঁকে তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো তার পরের প্রশ্নটা আর হয়তো বলা হচ্ছে না, কেন সময়েরও তো একটা ব্যাপার আছে। অনেকক্ষণ তো তারা ওই যে এমবি খরচ করে তারা অনেকক্ষণ ক্লাসে থাকা, এটাও কিন্তু একটা মানে কি বলবো, তাদের জন্য একটু বিপাকের অবস্থা পড়তে হয়।
তো সেই হিসাবে দুটারই প্রয়োজনীয়তা দুই ধরনের। ওইটা হয়তো তখন কোনো সমস্যা ছিল না দেখে আমাদের ওই ক্লাসটা আমরা ইজি ছিলাম। এখন এই প্রেক্ষিতে বাসায় বসে দূর থেকে যে ক্লাসগুলো নিচ্ছি, এখন আমরা এটাতে ইজি, কারণ আর এটাতে যাতে স্টুডেন্টরা মানে ওদের ক্লাসগুলো অন্তত বুঝতে পারছে, পড়াটা তাদের পরীক্ষা অ্যাসাইনমেন্টের জন্য তারা রেডি হতে পারছে, আগামীতে দশম শ্রেণী পরীক্ষা দিবে, তাদের জন্য তাদের কিছুটা হলেও হেল্প হচ্ছে, এটাই আর কি। এখন কোভিড মহামারীর প্রেক্ষাপটে তো অনলাইনের কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ম্যাডাম, আপনি বললেন যে অফলাইনে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা বুঝতে পারে না ততক্ষণ বলার সুযোগ আছে, কিন্তু অনলাইনে আমাদের সময় যেহেতু সীমিত, সেখানে এত বোঝানোর সময় নেই। তাহলে শিক্ষার্থীরা কি তাদের যে প্রশ্নের উত্তর পাওয়ার আশা করেছে এটি পেতে পারে কিভাবে? আপনার কি মনে হয়? নাকি না দিয়ে চুপ হয়ে যাবে? না, সেটা হবে না, কিন্তু হয়তো পরের ক্লাসে বা ফোন করে, এমনও হয় যে ফোন করে পরে জানতে চাইলো যে ম্যাডাম এটা তো বুঝতে পারি না, স্যার এটা তো বুঝতে পারিনি, তখন ওদেরকে সেটা সেই প্রবলেমটা তাদের সলভ করে দেওয়া হয় আর কি। এটা কিন্তু পরে প্রশ্ন করে, ওই মুহূর্তে হয়তো করতে পারে না, অন্যদের প্রশ্নের ফাঁকে পড়ে করতে পারে না, কিন্তু পরে এটা ফোন করে। প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ওনাদের প্রতিষ্ঠানে একটা পেজ খুলেছেন যেখানে অনলাইন ক্লাসগুলো ওই পেজে আবার আপলোড দেওয়া হয় শিক্ষার্থীদের স্বার্থে। আপনারা কি এমন করেছেন? আপনাদের পেজে কি আপলোড দিচ্ছেন? তাহলে সেখান থেকে কি শিক্ষার্থী দেখতে পারবে না তার ক্লাসে কোথায় প্রবলেম? হ্যাঁ, পারছে না। শুনেন, একটা ক্লাস বোঝা আর তাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে। একটা ক্লাস দেখার পরে ভিডিও দেখছে, সে হয়তো 2বার 3বার 5বারও দেখতে পারছে, কিন্তু তার প্রশ্নটা তো সে আর সমাধান পাচ্ছে না। তখনই তারা হয়তো ফোন করে, বেশিরভাগ সময় ফোন করে জেনে নেয় যে ম্যাডাম এই ব্যাপারটা বুঝতে পারছি না, বা ওখানে কি হবে। এই যে গত কয়েকদিন আগে আমাকে আমি প্রতিবেদনের উপর একটা ক্লাস করেছিলাম বাংলা ব্যাকরণে, টেলিফোন করুক। হ্যাঁ, স্টুডেন্ট আমাকে ফোন করে জিজ্ঞেস করলো ম্যাডাম এভাবে করব, হবে কিনা? আমি যে হ্যাঁ হবে। তো যাতে তোমার কথাটা, তুমি যে প্রতিবেদনটা যেটা লিখবে ওটা যাতে সুস্পষ্টতা পায়, সুস্পষ্ট হলেই তো যখন টিচার বুঝতে পারবে তখনই তোমাকে মানে যথাযথ নাম্বারটা টিচার দিবে, কিন্তু বুঝতে না পারলে তো ওখানে সমস্যা হবে। তো এভাবে আর কি তারা এই প্রেক্ষাপটে অনলাইন ক্লাস অবশ্যই কার্যকরী, অবশ্যই এফেক্টিভ, এটার কোনো মানে আমি ব্যত্যয় দেখি না। অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি দেখাই দিলেন, ধন্যবাদ। এখন মুস্তফা আলম সরকার স্যারের কাছে আসলে আমরা সকলেই হেরে যাচ্ছি মনে হয়, কারণ উনি যে প্রশ্নটি প্রধান শিক্ষক মহোদয়ের কাছে করেছেন সেটি আবার আপনার থেকেও শুনতে হবে, আবার আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারের কাছ থেকেও শুনবো। তিনজনেরকেই তিনি শুনতে চেয়েছেন। এখন আপনি কি বলবেন ম্যাডাম? কোভিড-19 এর কারণে আমরা অনলাইন ক্লাস কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছি, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কতটুকু? অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমিও স্যারকে ধন্যবাদ জানাই, আমাদের শিক্ষা অফিসার স্যার। উনি আমাদের মধ্যে অনেক আশার আলো বা আলোকিত করেছেন আমাদের সীতাকুণ্ডকে। এটা স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা অবশ্যই আছে। তো স্যার যে প্রশ্নটা করেছেন এটা হলো করোনাকালীন পরিস্থিতিতে এখন আমাদের অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কতটুকু? অবশ্যই প্রয়োজনীয়তা। এটার এই মুহূর্তে তো অন্য কোনো আমরা স্টুডেন্টদের কাছাকাছি যেতে পারছি না, তো সেই হিসেবে অনলাইন ক্লাস করে অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা একেবারে অত্যাবশ্যকীয়, যেটা বলবো আমি। অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। অনলাইন ক্লাসের মাধ্যমেই তো আমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলা, সেদিন আমি কিছু অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করলাম, যেটা এই অনলাইন ক্লাসের অনেক প্রভাব ওদের মধ্যে পড়েছে। অনলাইন ক্লাসটাই আর কি তাদের মধ্যে প্রভাব পড়েছে, এবং সেই অ্যাসাইনমেন্ট গুলার যে আমি মূল্যায়ন করলাম ওখানে বেশ আমি ওটার প্রতিফলন দেখতে পাচ্ছি। তো আমি বলবো এই জন্য অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। সম্মানিত মাধ্যমিক শিক্ষক স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এবার আপনার মতামত। জি একই প্রশ্নের মতামত আপনার থেকে। ধন্যবাদ ম্যাডাম। মুস্তফা আলম সরকার আসলে বাংলাদেশের অন্যতম একজন সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার, আমার আইডল, আমি তাকে ফলো করি। সে প্রশ্নটি করেছে যে কোভিডকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাস চলছে, পোস্ট কোভিডে এই অনলাইন ক্লাসের আসলে কতখানি প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ যখন কোভিড সিচুয়েশন থাকবে না, সিচুয়েশন যখন ভালো হয়ে যাবে তখন এই অনলাইন ক্লাসের কতটুকু প্রয়োজনীয়তা আছে, এরকম একটি প্রশ্ন করেছে। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছে, এবং এটি নিয়ে আমি অনেকবার ভেবেছি যে আসলে আমার কাছে যেটি মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, এর সঙ্গে অন্যরা একমত নাও হতে পারেন,
এই কোভিডকালীন সময় এখন তো অনলাইন ক্লাস চলছেই, পোস্ট কোভিড অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে আমি মনে করি যে এই অনলাইন ক্লাস চালু রাখা খুবই জরুরি। এতে দুই ধরনের লাভ হবে। এক হলো যে আমাদের শিক্ষকদের যে পারফরমেন্স বাড়ছে এটি অব্যাহত থাকবে। দ্বিতীয়ত আমি গ্রামের স্কুলগুলোতে জিনিস লক্ষ্য করেছি, সেটি হলো যে গ্রামের স্কুলগুলোতে টিফিন পিরিয়ডে শিক্ষার্থীরা চলে যাওয়ার একটা, বাড়িতে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে আমরা এই ক্লাস টাইমটা যদি একটু হেরফের করতে পারি, অর্থাৎ আমরা যদি ক্লাসটাকে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত করতে পারি এবং 2টার পরে যদি আমরা 1 ঘন্টা বিরতি দিয়ে, যে সময়টা আমরা টিফিন দিতাম ওই বিরতি দিয়ে 3টা থেকে 4টা বা 1টা পর্যন্ত ক্লাস করে 2টা থেকে 4টা বা 5টা পর্যন্ত আমরা এই অনলাইন ক্লাস চালু রাখতে পারি, আমি মনে করি যে সেটি খুবই উপকৃত হবে। বিশেষ করে যাদের প্রাইভেট পড়া লাগতো, এই প্রাইভেট পড়াটা লাগবে না। এই অনলাইন ক্লাসের মাধ্যমেই এই শিক্ষার্থীরা তাদের এই প্রাইভেটের অভাবটি পূরণ করতে পারবে এবং এই পোস্ট প্রাইমারিতে এই বর্তমান করোনাকালীন সময় থেকে ওই সময়ের এই অনলাইন ক্লাস আরো অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। একই সঙ্গে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন ওই আমাদের হেড স্যারকে, সেটি হলো যে নেটওয়ার্কের সমস্যা। আমার কাছে যেটি মনে হয় আসলে নেটওয়ার্কের সমস্যা থেকেও গ্রামগুলোতে আসলে ডিভাইসের সমস্যাটি প্রকট। আমাদের অনেক অভিভাবকের এখনো এরকম সামর্থ্য হয়নি যে একটা স্মার্টফোন বাচ্চাকে কিনে দিবে, ফলে এই ডিভাইসের সমস্যা কিন্তু আমাদের গ্রামের স্কুলগুলোতে প্রকট রয়েছে এবং এই সমস্যার সমাধান করাটা আসলে এসব অভিভাবকের প্রথমত হলো, আবার এর সঙ্গে অনেক কিছু জড়িত। দেখেন, আমরা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু বলেছি যে বাচ্চার কাছে কোনো অবস্থাতেই একটা নেট কানেকশন সহ স্মার্ট ডিভাইস দেওয়া যাবে না, তাতে বাচ্চারা অনেক রকম ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে। এখন আমরা বলছি যে বাচ্চাকে স্মার্টফোন দেন, তাকে আবার নেট কানেকশন দেন। ফলে এখানে যদি অভিভাবক, প্যারেন্টস লার্নিং এখানে খুবই জরুরি। একজন অভিভাবক যদি সচেতন না হয়, সে যদি অ্যাওয়ার না হয় যে এই একটা নেট সহ একটা ইন্টারনেট কানেকশন সহ একটা স্মার্ট ডিভাইস এই বাচ্চাটি কি কি কাজে ব্যবহার করতে পারে, এটা যদি অভিভাবক না জানে তাহলে এটা কিন্তু অপব্যবহার হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে ভালো খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমার মনে হয় প্যারেন্ট লার্নিং এই মুহূর্তে খুবই জরুরি। অভিভাবকদের শিক্ষিত করা, সচেতন করা দরকার যে এই যেমন এটি দরকার তেমন এটি ফলো আপে রাখা, যে এই বাচ্চাটি সে যদি আসলে কি করছে, সে কি ক্লাস করছে নাকি সে অন্য কিছু করছে। ফলে এটি আমার মনে হয় যে মনিটরিং খুবই জরুরি। আমাদের আরেকজন স্যার মনে হলো যিনি প্রশ্ন করেছেন, সেটি হলো যে অ্যাসাইনমেন্টের কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বিমুখ হচ্ছে। আমার কাছে যেটি মনে হয় আসলে বিমুখ হচ্ছে না, সেটা হলো শিক্ষার্থী না, শুধু শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই এখন অ্যাসাইনমেন্ট নিয়ে ভীষণ রকমের ব্যস্ত। ফলে শিক্ষকরাও আসলে এই যখন অ্যাসাইনমেন্ট শুরু হয় তার আগ পর্যন্ত যেভাবে ক্লাস নিয়েছে সেইভাবে ওইরকম অত ক্লাস নিতে পারছে না। একই রকম শিক্ষার্থীরাও যেভাবে তাদের এই যেহেতু তার এখন লিখতে হচ্ছে, অনেক বই পড়তে হচ্ছে, পড়ে তার উত্তরগুলো লিখতে হচ্ছে, অ্যাসাইনমেন্টগুলো লিখতে হচ্ছে, ফলে সে ক্লাস ওইভাবে দেখতে পারছে না। তবে এখানে যদি একটি পরিকল্পিতভাবে, যখন এখন আমাদের 4th যে অ্যাসাইনমেন্ট যাচ্ছে, এই 4th অ্যাসাইনমেন্টের যে সিলেবাসটা রয়েছে, আমাদের স্কুলগুলো যদি এইটা শিক্ষকদেরকে নির্দেশনা দেয় যে এই অনুযায়ী, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের অনুযায়ী যদি ক্লাসটা নিতে হবে এবং বাচ্চাদেরকে যদি বলে এটা তোমরা দেখো, তোমার অ্যাসাইনমেন্ট উত্তর দিতে তোমার সহজ হবে, সুন্দর করে তুমি দিতে পারবে, তাহলে মনে হয় যে এটি বাচ্চাদেরকে আবার এই অ্যাসাইনমেন্টের সাথে ক্লাসগুলির মধ্যে সম্পৃক্ত করা সম্ভব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে সাবলীল ভাবে আপনি প্রতিটি বিষয় তুলে আনছেন। আপনার প্রতি আসলে আন্তরিক কৃতজ্ঞতা। স্যার, আপনার কাছে আরো একটি প্রশ্ন। সম্মানিত রেহানা পারভিন ম্যাম বলেছেন, স্যার আমাদের এই অনলাইন ক্লাস গ্রামের শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হচ্ছে বলে মনে করেন? সেটা কিন্তু আমি এক্ষুনি বলেছি যে আমাদের গ্রামীণ স্কুলগুলোতে কিন্তু ডিভাইসের সমস্যা আছে। সে কথা কিন্তু আমি একটু আগেই আমার কথা বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থা এরকম হয়নি যে আমাদের সকল অভিভাবক তার বাচ্চাকে এরকম একটা স্মার্টফোন কিনে দিতে পারবে বা একটা ল্যাপটপ কিনে দিতে পারবে, এরকম সামর্থ্য আসলে এখনো হয়নি। তবে যদি বাচ্চার আগ্রহ থাকে, যদি অভিভাবকের আগ্রহ থাকে, শেয়ার করেও কিন্তু তার বাড়ির পাশে যারা আছে বা তার বাড়ির পাশে যে আছে, যদি এখন বিষয় হলো কি যে দেখেন আমাদের এই বছরের প্রথমে শুরুতে কিন্তু বিনামূল্যে সরকার প্রত্যেক শিক্ষার্থীর কাছে বইটা পৌঁছে দিয়েছিল। বই কিন্তু তার সারা বছর তার কাছে ছিল। যে বাচ্চার আগ্রহ আছে সে কিন্তু বই
পড়েছে, আমাদের বইগুলো কিন্তু আসলে অত ক্রিটিক্যাল, আমরা যে এখন যেটা বলি যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের বইগুলো কিন্তু অধিকাংশ বই কিন্তু স্বব্যাখ্যাত, পড়লে বোঝা যায় না এরকম বিষয় কিন্তু বইয়ের মধ্যে খুবই কম আছে। তার কাছে বই ছিল, সে পড়েনি। এরপরে আপনার অনলাইন ক্লাস হয়েছে, তারপরে আপনার এই সংসদ টেলিভিশন এবং সংসদ টেলিভিশনতে খুব উচ্চমার্গের ক্লাস হয়েছে, এবং ওই ক্লাসগুলি ছিল যে ম্যাডাম যদি বল যে অনেক প্রশ্ন বাচ্চারা করতে পারে নাই, কিন্তু আমি অনেক ক্লাস ফলো করেছি, অনেক ক্লাস ছিল যেগুলি সব ব্যাখ্যাত, যেখানে আসলে প্রশ্ন করার মতো আর কোনো প্রশ্ন থাকে না, শিক্ষক নিজেই প্রশ্ন করে সেটি জবাব দিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন শিক্ষার্থী কি কি প্রশ্ন করতে পারে এই পাঠ থেকে, ওটা মাথায় নিয়েও কিন্তু অনেক শিক্ষক ক্লাস নিয়েছেন। বিশেষ করে আমি সংসদ টেলিভিশনের ক্লাসগুলি দেখেছি যে তারা ওইভাবেই ক্লাস নিয়েছেন। ফলে আমার মনে হয় যে এই নিরেট গ্রামের যে স্কুলগুলি চর অধ্যুষিত, যেখানে বিদ্যুৎ ইন্টারনেট কানেকশন নাই, এখন এই শতকরা হার হয়তো খুব বেশি না, তারপরও কিছু শিক্ষার্থী আমাদের থাকবেই বাইরে। এমনি সময় আপনি যদি চিন্তা করেন, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, মনে করেন স্বাভাবিক ক্লাস যখন চলেছে তখনও কিন্তু 20 থেকে 25%, অনেকে 30% স্টুডেন্টও কিন্তু আমি অ্যাবসেন্ট পেয়েছি ক্লাসে। যখনই গেছি কোন স্কুলে যে আপনি 25%, 30% পর্যন্ত গ্রাম স্কুলগুলোতে আপনার শিক্ষার্থী অনুপস্থিত থাকে। সুতরাং এইটাকে শতভাগ যে আপনি কোথাও পাবেন, যখন স্বাভাবিকভাবে চলবে তখনও কিন্তু পাবেন। এই যে এখন অ্যাসাইনমেন্ট চলছে, আমরা যখন নর্মাল পরীক্ষা নিতাম তার থেকে কিন্তু অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীর অংশগ্রহণ বেশি। এটি খুবই আশাব্যঞ্জক আমার কাছে যেটা মনে হচ্ছে। সুতরাং এটা শতভাগ বলে কোনো বিষয় নেই। আমার মনে হয় যে আমাদের যে লক্ষ্য ছিল, আমার মনে হচ্ছে আমরা লক্ষ্যটা সরকার অ্যাচিভ করতে পেরেছে। একেবারে গ্রামীণ স্কুলগুলোতে আপনার অ্যাবসেন্ট যেমন থাকে, ক্লাসেও যেমন অ্যাবসেন্ট থাকে স্বাভাবিক সময়, এরকম ভাবে ওই আপনার সেটা নেটের সমস্যার কারণেই হোক আর ডিভাইসের সমস্যার কারণে হোক, কিছু অংশ আমাদের বাইরে থাকছে। এটিকে আমাদের মাথায় নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে, যে কোনো কাজে যাবেন এখানে সমস্যা থাকবে, কিছু ভালো দিক থাকবে, যেটা ভালো দিক বেশি আমাদেরকে সেটি গ্রহণ করতে হবে। কিছু বাচ্চা বাদ পড়ছে এই চিন্তা করে যদি এখন এটা টোটালি বাদ দিয়ে দিই, এটি কোনো জ্ঞানের কাজ হবে না। আমাদের কিছু বাচ্চা বাদ পড়বে, অধিকাংশ বাচ্চা উপকৃত হবে। সুতরাং আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটি আমি বিশ্বাস করি। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো স্যার, আসলে সময় অনেক হয়ে গেছে। আমরা ডিজিটাল যুগে বাস করার একটাই কারণ, সেটা হলো আমাদের জননেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেই বিনির্মাণের বদলতেই কিন্তু আমরা আজকে এই যে আপনার মতো একজন সুদূর রাজবাড়ির মাননীয় শিক্ষা অফিসার আছেন, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক আছেন আমাদের নাজনীন ম্যাডাম, এই যে আইকনগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, তার জন্য আমরা কৃতজ্ঞ সম্মানিত প্রধানমন্ত্রীর নিকট। স্যার, আপনার কাছে আমার সর্বশেষ একটি প্রশ্ন। সরকার, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী সকল পক্ষকে সুন্দর সমন্বয় করার জন্য আপনার পরামর্শ কি হবে স্যার? আসলে দেখুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা যদি চিন্তা করি যে আমরা যদি একটা আদর্শ প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেখানে কিন্তু স্পেশালি আমাদের দেশে 95% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আপনি যদি এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে চিন্তা করেন, কারণ আমার যেহেতু 95% বেসরকারি, আমাকে বেসরকারি নিয়ে আমাকে বলতে চাই, সেটি হলো যে এখানে যারা স্টেক হোল্ডার আছে, আপনি তিনটি কথা বলেছেন, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী। এই স্টেক হোল্ডারের বাইরে আমি মনে করি যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজমেন্ট কমিটি এবং আরেকটি রয়েছে মনিটরিং, অর্থাৎ সরকার পক্ষ। এই 5 ধরনের স্টেক হোল্ডার সবাই যখন যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবে, তখন একটি প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান হিসেবে ক্লিক করতে পারবে। অর্থাৎ একজন শিক্ষার্থী ছাড়া আপনি কোনো একটা স্কুল কল্পনা করতে পারবেন না, শিক্ষা প্রতিষ্ঠান কল্পনা করতে পারবেন না। শিক্ষার্থী হলো প্রথম একটা মৌলিক বিষয়। এই শিক্ষার্থীর কিছু দায়িত্ব রয়েছে। শিক্ষার্থী যখন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করবে, শিক্ষক যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, অভিভাবক যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, ম্যানেজমেন্ট কমিটি যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, এবং মনিটরিং এর সঙ্গে আমরা যারা আছি, আমরা যখন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব, তখন একটি প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান হিসাবে বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সরকার কিন্তু এই শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে উদ্দীপ্ত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম
হাতে নিয়েছে। আপনার অভিভাবকদের এই যে এখন মনে করেন শিক্ষকদের কিন্তু এখন বহু ধরনের প্রশিক্ষণ হয়। এখন এই যে আপনার আমাদের বর্তমানে আপনি যে SDG 4 এর কথা চিন্তা করেন, SDG 4 এ যেটি বলেছে যে গুণগত অন্তর্ভুক্তিমূলক জীবনব্যাপী শিক্ষা। এখন আমাদের শিক্ষকদের কিন্তু জীবনব্যাপী শিক্ষা গ্রহণের জন্য মুক্ত পাঠ থেকে যখন খুশি সে কিন্তু শিক্ষা নিতে পারছে। ফলে এই শিক্ষকদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য সরকার অনেকগুলি উদ্যোগ নিয়েছে। একই রকম ভাবে শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। এখন দেখেন আমাদের আগে যে অবকাঠামো ছিল এখন কিন্তু তার অনেক পার্থক্য হয়েছে। সরকার কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে 4তলা ভবন, কোথাও মানে 2তলা ভবন, এখন কিন্তু আমাদের অবকাঠামোটার তেমন সমস্যা নাই। অধিকাংশ প্রতিষ্ঠানে যেমন আগে টয়লেট ছিল না, এখন কিন্তু অনেক অবকাঠামো হয়েছে। আমাদের এই শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, মানে সবাই কিন্তু সরকার অনেক অভিভাবকদের কিন্তু অভিভাবক সমাবেশ করে অভিভাবকদের কিন্তু অ্যাওয়ার্ড করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। আমি একটু আগেই বলেছি যে প্যারেন্ট লার্নিং, এই যে আমাদেরকে বলেছে সরকার যে নির্দেশনা দিয়েছে কোভিডকালীন সময় যে শিক্ষার্থীদের ভাগ করে দিয়ে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ। এটা আসলে মূলত শিক্ষার্থী তো আর মোবাইল নাই, তাহলে শিক্ষক কার সাথে যোগাযোগ করবে? অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবে, অভিভাবককে মোটিভেশন করবে, তাকে জানাবে যে এখন সরকার কোভিডকালীন সময়ে কি কি উদ্যোগ নিয়েছে। এই যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, এই যে সংসদ টেলিভিশন হচ্ছে, বা যেখানে যেখানে এই যে আপনার কেবল টিভিতে ক্লাস প্রচার হচ্ছে, এটা অভিভাবককে জানাবে, অভিভাবক তার শিক্ষার্থীকে জানাবে, সময়সূচিগুলো জানাবে। অর্থাৎ অভিভাবককেও সমন্বয় করার জন্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার জন্য সরকার কিন্তু কোভিডকালীন সময়ে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, এবং আমি মনে করি সবগুলি অনেক পজিটিভ উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ ম্যাডাম। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। চমৎকার কিছু তথ্য এখানে তুলে ধরলেন স্যার আপনার সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে। আমি এখন আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের কাছে যাব। স্যার, আপনার প্রতি আমার সর্বশেষ প্রশ্ন, আপনি একজন অভিভাবক, আমি মনে করি সন্তানদেরকে অনলাইন কার্যক্রমের সাথে মনোযোগী করার জন্য সম্মানিত অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কি স্যার? হ্যালো স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার হয়তো নেটের বাইরে চলে গেছেন। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ম্যাডাম। ম্যাডাম সম্ভবত ম্যাডাম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্যার আপনার প্রশ্নটি কি আমি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। জি জি জি, বলেন। আচ্ছা স্যার, আমি বলছিলাম আপনিও একজন অভিভাবক। স্যার আপনি একজন অভিভাবক, সন্তানদেরকে অনলাইন কার্যক্রমে মনোযোগী করার জন্য অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে স্যার? নিশ্চয়ই পরামর্শ থাকবে। আমাদের আসলে অনেক অভিভাবক সচেতন না, যেহেতু আমার স্কুল একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। এরপরও প্রথম হয়তো তাদেরকে এই বিষয়ে আমরা মোটিভেট করতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সবাই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা গার্ডিয়ানদের মাঝে মধ্যে ডাকাই, যেমন এক ক্লাস প্রতিদিন, এক সপ্তাহে এক ক্লাসের গার্ডিয়ানদেরকে আমি ডাকলাম ওদেরকে, ওরা আসলো এবং তাদেরকে আমরা কি করতে যাচ্ছি আগামী সপ্তাহে ছেলে মেয়েদের অ্যাসাইনমেন্ট ব্যাপারে, তারপরে অনলাইন ক্লাস ব্যাপারে তাদেরকে আমরা এটা বোঝাচ্ছি। কারণ অনেক গার্ডিয়ান তাদের স্মার্টফোনটা ছেলে মেয়েদেরকে দিতে চাচ্ছে না। আমার ছেলে মেয়ে কিছু বলে, অনেক ছেলে মেয়ে আমার কাছে অবজেকশন করে, স্যার আব্বা তো আমাকে স্মার্টফোন দিচ্ছে না, তো আমরা বলছি যে অনলাইন ক্লাস জন্য আমাদেরকে মোবাইল লাগবে। তো এটা গার্ডিয়ান বুঝে না। তো গার্ডিয়ান বলে ঠিক আছে, তোমাদের স্যারের সাথে দেখা করবো, হেড স্যারের সাথে বা অথবা সহকারী শিক্ষকদের সাথে আলোচনা করব তোমাদেরকে দিব কিনা। তো আমরা ব্যাপারটা ওদেরকে বুঝেছি। তো বোঝানোর পরে হয়তো তাদেরকে আমরা অনলাইন ক্লাসে অ্যাড করতে পেরেছি। তো এইভাবে আমরা অভিভাবকদেরকে মাঝে মধ্যে ডাকাই, রাস্তাঘাটে দেখা হয়। আর আমার বাড়িও আমার স্কুলের আশেপাশে, তো অনেক অভিভাবকদেরকে আমি বাই নেমই চিনি আগে থেকে। তো ওদেরকে আমি ডেকে বলি যে
অনলাইন ক্লাসের গুরুত্ব, ছেলে মেয়েদেরকে অনলাইন ক্লাসের জন্য, তারপরে অ্যাসাইনমেন্টের জন্য আসতে, ওরা আসতে পারেন, আপনারা আসবেন। অর্থাৎ আপনারা সবসময় এখন স্কুলের সাথে যোগাযোগ রাখবেন, কখন কি হচ্ছে, কখন কি কার্যক্রম সরকার আমাদের উপর দিচ্ছে। আমরা আপনাদের যদি আমাদের সাথে যোগাযোগ রক্ষা না করেন, তাহলে আমরা হয়তো আপনার ছেলে মেয়েরা জানতে পারবে না। তো এভাবে আমরা চেষ্টা করতেছি ওই গার্ডিয়ানদেরকে সবকিছু বোঝানোর জন্য। ম্যাডাম, আমার ওই স্যারের কাছে দুইটা প্রশ্ন আছে, ব্যক্তিগত প্রশ্ন, যেটা আপনি অনুমতি দিলে আমি করতে পারি আমাদের ইকবাল স্যারের কাছে, রাজবাড়ী শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। হ্যাঁ, করেন করেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওই আসলে এই প্রশ্নের উত্তরগুলো তো এমনি ভাষা পাচ্ছি, আপনার কাছে স্পেসিফিক কোনো উত্তর আছে কিনা। দেখ, প্রথমে দশম শ্রেণীর কার্যক্রম, আমরা তো এখন ক্লাস 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত ব্যস্ত অ্যাসাইনমেন্ট নিয়ে, অ্যাসাইনমেন্ট গ্রহণ এবং অ্যাসাইনমেন্ট প্রদান। আমরা বোধহয় তৃতীয় অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে, চতুর্থ অ্যাসাইনমেন্ট আমরা এখন চলছে। হ্যাঁ, তো এখন দশম শ্রেণীর ছেলে মেয়েদেরকে কিভাবে কি করব সেটা পরামর্শ পাচ্ছি না। যদিও আমরা অনলাইন ক্লাস আমরা নিজের উদ্যোগে নিজেদের মতো করে নিচ্ছি, এদেরকে বলছি তোমরা অনলাইন ক্লাসে থাকো, তোমাদের টেস্ট পরীক্ষা হবে যে কোনো সময়ে, হয়তো সংক্ষিপ্ত সিলেবাস হতে পারে, হয়তো এটা আমরা উপরের নির্দেশনার জন্য অপেক্ষা করে আছি। এখন স্পেসিফিক কোনো উত্তর যদি আপনার থেকে থাকে এটা ভালো। আর একটা প্রশ্ন স্যার একসাথে বলে দিই যাতে সময় কম। অ্যাসাইনমেন্টের মূল্যায়ন, এখন অ্যাসাইনমেন্টের মূল্যায়ন আমরা করছি উত্তম, ভালো, হ্যাঁ খুব ভালো এগুলো দিয়ে। হ্যাঁ, তো এই আর অন্য কোনো বিকল্প পদ্ধতি আছে তাদেরকে পরবর্তী ক্লাসে রুল নম্বর কিভাবে আমরা সিলেক্ট করব, মানে রুল নম্বর 1, 2, 3 এগুলি কিভাবে সিলেক্ট করব, নাকি পূর্বের যে বর্তমান যে রুল নম্বরটা আছে ওই রুল নম্বরটা কি আবার পরবর্তীতে দিয়ে দিলে কি মূল্যায়নটা কি হবে কিনা। এই দুইটা প্রশ্ন স্পেসিফিক একটু উত্তর চাচ্ছি স্যারের কাছে, যদি কাইন্ডলি দিতে পারেন যদি জানা থাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে। এই দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হয়তো খুব দ্রুতই আমাদের শিক্ষা বোর্ড থেকে আপনার ইনস্ট্রাকশন পাবেন, একটা নির্দেশনা আপনারা পাবেন। আপনাদেরকে সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা সুস্পষ্ট নির্দেশনা আপনারা পাবেন। আর অ্যাসাইনমেন্টে আসলে যেহেতু উত্তম অতি উত্তম, এখানে আসলে রোল নাম্বার করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আসলে কোনো ইনস্ট্রাকশন নাই যে পরবর্তী ক্লাসে কিভাবে যাবে। তবে আমার যেটি মনে হয় যে এটি আসলে এই আগে যেটা ছিল সেটা রাখা, এটা একটা বিকল্প প্রস্তাব হতে পারে। এটা আপনি যেটা চিন্তা করেছেন এটা একটা হতে পারে। অথবা এই যে মনে করেন যাকে আপনি 6 বাদে 7 থেকে যাকে আপনি 8-এ দিবেন, তার 6-এর সবগুলি 6-এ যখন সে কিন্তু দুটো পরীক্ষা দিয়েছে, এই দুইটা পরীক্ষার গড় করে কিন্তু তাকে আপনি আবার পরের ক্লাসে, যেমন আমাদের এই ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফলের জন্য যেভাবে একটা গড় করার নির্দেশনা আসছে, ওইভাবে গড় করেও কিন্তু আপনি রোল নাম্বার যারটা আগে আসে সেভাবে করতে পারেন। তবে আমার এই বিষয়ে আসলে সরকার থেকে কিন্তু সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই যে আসলে এই পরবর্তী ক্লাসের রোল নাম্বারটা আসলে কিভাবে হবে। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আছেন। আমি আমার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন, শিক্ষারালো.com এর এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো স্যার? এবং আরো একটি প্রশ্ন, শিক্ষারালো ম্যাডাম শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে না ম্যাডাম, শোনা যাচ্ছে না। আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। জি জি জি। আচ্ছা স্যার, স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে বছরের প্রথম দিন কি নতুন বই দেওয়া সম্ভব কিনা, নতুন বই রক্ষা করার জন্য কেন বললেন স্যার? আসলে এই বই কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে, আমরা বই পাওয়া শুরু করেছি। যেমন আমি আমার উপজেলাতে ইতিমধ্যে 2 ট্রাক বই আমি কিন্তু রিসিভ করেছি। একটি মাদ্রাসার বই আর একটি স্কুলের বই ইতিমধ্যে আমাদের আসা শুরু করেছে। এখন বোঝা যাচ্ছে যে বছরের নতুন প্রথম দিনও তো না হলেও প্রথম সপ্তাহ দেওয়ার সুযোগ হবে মনে হয়। এখন সব বই দিবে না আংশিক দিবে এই বিষয়টা আসলে এখনো নিশ্চিত না, তবে বই আসা শুরু করেছে। আমরা ইতিমধ্যে বই রিসিভ করেছি। তো আমার মনে হয় যে আমাদের যিনি আমাদের সর্বরী ম্যাডাম, উনি বোধহয়
আমাদের নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। উনি প্রথম একটি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা আমি শুনতে পেরেছি, সেটি ছিল যে শিক্ষার আলো .com এ এসে আমাদের কেমন লেগেছে। আমার মনে হয় যে আমি সহ আমরা যারা 3 জন ছিলাম, আমি বিশেষ করে খুবই উপভোগ করেছি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই শিক্ষার আলো .com এর যিনি নির্বাহী সম্পাদক এম এ ফারুক সোহেল সাহেবকে, যে আসলে একটি খুবই প্রাণবন্ত এবং খুবই ভালো একটি সময় উপযোগী উদ্যোগ নিয়েছেন। এবং আসলে এই শিক্ষার বিষয়গুলিতে শিক্ষকরা যত আলোচনায় অংশগ্রহণ করবে, তাদের বিষয়গুলি যত আলোচনা করার তারা সুযোগ পাবে, বলতে পারবে, শুনতে পারবে, তত শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রভাব রাখবে। এবং ইতিমধ্যে শুনলাম যে তারা শিক্ষকদেরকে সনদপত্র দিচ্ছে, যারা এই কোভিডকালীন সময়ে বড় ধরনের ভূমিকা রেখেছে সেসব শিক্ষকদেরকে তারা সম্মানিত করছে। এটি একটি খুবই পজিটিভ একটা উদ্যোগ এবং এটি একটা বড় ধরনের ভূমিকা রাখবে। মানুষকে ইন্সপায়ার্ড না করলে কেউ এগিয়ে যেতে পারে না। এই যে আমি আমার সদর উপজেলার কথা যদি আপনাদেরকে একটু বলি, আমার সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কিন্তু একদম শুরুতেই বলেছিল যে আমার উপজেলার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসে ভালো করবেন তাদেরকে আমি সেসব প্রতিষ্ঠানকে আমি পুরস্কৃত করব। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 10টি শিক্ষা প্রতিষ্ঠানকে 10টি কম্পিউটার দিয়েছে, যারা হাইয়েস্ট ক্লাস নিয়েছে। 10টি প্রতিষ্ঠানকে সে 10টি প্রজেক্টর দিয়েছে এবং খুব সীমিত আকারে 2টো প্রতিষ্ঠানকে সে ল্যাপটপ দিয়েছে। এই যে উপজেলা নির্বাহী অফিসারের এই যে ইনসেন্টিভের কারণে কিন্তু আপনারা শুনে খুব খুশি হবেন যে রাজবাড়ী জেলায় অনলাইনে এ পর্যন্ত আমাদের শিক্ষক বাতায়নের যে হিসাব অনুযায়ী মানে গত সপ্তাহে আমরা 17,000 সামথিং ক্লাস হয়েছে আমাদের রাজবাড়ী জেলার, তার 58 পয়েন্ট সামথিং ক্লাস কিন্তু আমাদের এই সদর উপজেলাতে হয়েছে। অর্থাৎ অন্যরা সব উপজেলা মিলে 4 উপজেলা মিলেও কিন্তু আমার সদর উপজেলার থেকেও কম ক্লাস করেছে। আমার মনে হয় যে এই ইনসেন্টিভটা এখানে কাজ করেছে, যে শিক্ষকদের যেহেতু আমরা ইউনো স্যার ইনসেন্টিভ ঘোষণা করেছিল এবং আমরা উদ্দীপ্ত করতে সক্ষম হয়েছি, ফলে আমাদের ক্লাসের সংখ্যা বেড়েছে। এই যে শিক্ষার আলো .com শিক্ষকদেরকে উজ্জীবিত করার জন্য তাদেরকে যে মূল্যায়ন করছে, তাদেরকে এই যে কোভিডকালীন সময়ে তাদের যে কষ্ট, তাদের যে মেধা শ্রম, এই কারণে তাদেরকে যে সম্মানিত করছে, আমার মনে হয় যে এর ফলে শিক্ষকরা আরো অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। সেই সঙ্গে যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই শিক্ষার আলো .com-কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে সুন্দর সঞ্চালনা করেছেন আমাদের সর্বরী ম্যাডাম, আসলে অত্যন্ত সুন্দর সাবলীলভাবে আমাদেরকে অনেক প্রশ্ন করেছেন। এই অনুষ্ঠানটাকে আসলে প্রাণবন্ত রেখেছেন তিনি, তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রধান শিক্ষক স্যার, আমার কাছে খুবই ভালো লেগেছে যে আসলে আমি অনেকবার এই সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে আমি কক্সবাজার ওইদিকে গিয়েছি অনেক, কিন্তু ওইখানে আসলে ওই উপজেলার কারোর সঙ্গে আমার কখনো পরিচয় ছিল না। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একজন ম্যাডাম এবং একজন স্যারের সঙ্গে আমার পরিচয় হলো, এটি আমি মনে করি যে আমার একটি বাড়তি পাওনা হলো, যে ভবিষ্যতে হয়তো স্যারদের সঙ্গে আমার যোগাযোগ হবে, যে এরপরে যখন যাব। এবং আপনাদের যে অফিসার মুস্তাফা আলম সাহেব, উনি কিন্তু আমি এর আগেও বলেছি, উনি কিন্তু আমার আইডল, আমি কিন্তু তাকে আমার আদর্শ হিসাবে মানি। উনি আমার বিবেচনায় বাংলাদেশের অন্যতম সেরা একজন মাধ্যমিক শিক্ষা অফিসার, খুবই অনেস্ট, খুবই স্পিরিচুয়াল এবং মানে টেবিল টকে তার সমতুল্য অফিসার বাংলাদেশে খুব কম আছে এবং শিক্ষার বিষয়গুলি সে যত সূক্ষ্মভাবে বুঝে, এরকম বুঝার লোকের সংখ্যা খুব কম আছে। তো সেদিক দিয়ে আপনারা অনেক ভাগ্যবান যে তার মতো একজন অফিসার আপনারা দেরিতে হলেও পেয়েছেন এবং আমার বিশ্বাস যে তার নেতৃত্বে আপনারা যদি তাকে সহযোগিতা করেন, সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশের মধ্যে সেরা উপজেলায় রূপান্তরিত হবে। সবশেষে আমাদের সর্বরী ম্যাডাম এবং আমাদের এম এ ফারুক সোহেল সাহেব সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকেও, আপনারা এত সুন্দর কথা শুনে মুগ্ধ হলাম স্যার। আসলে আপনাদের মতো আইকন, এই ধরনের আইকনদের আমরা পেয়েছি বলে আমাদের অনুষ্ঠানটি সার্থক হয়েছে। আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমাদের দর্শক শ্রোতারা অনেক কিছু জানতে পেরেছেন। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের নিকট বলবো যে এই যে শিক্ষার আলো .com এর অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো স্যার, এবং শিক্ষার আলো .com এর এই আয়োজনকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন, আপনার অনুভূতিটুকু একটু প্রকাশ করবেন প্লিজ। অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এম এ ফারুক সোহেল স্যারকে
যার বদান্যতায় আমার সুযোগ হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলার, এবং শিক্ষা.com যে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করবে এটা আমারও ধারণা ছিল না। তো আমি কয়েকটা প্রোগ্রাম দেখছি মাত্র গত 2 দিন থেকে। তো সেই হিসেবে আজকের প্রোগ্রামে আমি নিজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আমার সীতাকুণ্ড পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, সীতাকুণ্ড উপজেলার সকল প্রধান শিক্ষকের পক্ষ থেকে, সর্বোপরি আমাদের ডাইনামিক শিক্ষা অফিসার জনাব, যার কথা না বললে না হয়, মোস্তফা আলম সরকার, অত্যন্ত শিক্ষক বান্ধব একজন অফিসার। আমি তো আমার দীর্ঘ 30 বছর শিক্ষকতা জীবনে অনেক শিক্ষক অফিসার পেয়েছি সীতাকুণ্ড উপজেলার, এক ব্যতিক্রম শিক্ষক অফিসার আমরা পেয়েছি, এবং এত শিক্ষক বান্ধব শিক্ষক অফিসার আমি পাই না। তাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। এবং সর্বোপরি সারা বাংলাদেশে অসংখ্য দর্শক শ্রোতা যারা শিক্ষা নিয়ে, গবেষণা নিয়ে, শিক্ষা নিয়ে তারা যারা তাদের জীবন অতিবাহিত করতে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভালো লাগলো শিক্ষার আলো.com এর এই অনুষ্ঠান। আগামীতে তারা আরো নিত্য নতুন অনুষ্ঠান জাতির সামনে উপস্থাপন করবে এই আশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। অসংখ্য অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকেও। শিক্ষার আলো.com এর পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আপনি অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত সহকারী শিক্ষক নাজনীন হক চৌধুরী ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, আপনি শিক্ষার আলো.com এর এই অনুষ্ঠানে এসে কেমন অনুভব করলেন? আপনার অনুভূতিটুকু যদি প্রকাশ করেন। ধন্যবাদ সর্বরী ম্যাডাম, যেটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই শিক্ষার আলো.com কে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তো এই শিক্ষার আলো.com এর আমার মনে হয় আমার এটা পেয়েছেন, খবরটা বা আমার নামটা পেয়েছেন আমাদের অবশ্যই আমাদের শিক্ষা অফিসার স্যারের মাধ্যমে, কারণ উনি আমাকে বলেছেন ব্যাপারটা। তো এই জন্য আমি আমাদের শিক্ষা অফিসার স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যেটা মানে বলার অপেক্ষা রাখেন। আমার হেড স্যারও বলেছেন, আমাদের সাদেক মস্তানের হেড স্যারও বলেছেন যে ওনার মতো একজন লোক হয় না। তো ধন্যবাদ স্যারকে এবং স্যারের সুস্থতা কামনা করছি। শিক্ষার আলো.com কে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইকবাল হাসান স্যার, উনি শিক্ষা অফিসার রাজবাড়ী, ওনাকেও ধন্যবাদ জানাই। উনিও অনেক সুন্দর কথা বলেছেন, যেটাতে আমি সমৃদ্ধ হয়েছি। ধন্যবাদ সর্বরী ম্যাডামকে, ওনার প্রাণবন্ত সঞ্চালনা এই প্রোগ্রামটাকে আরো প্রাণবন্ত করেছে। তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম। আমাদের নির্বাহী সম্পাদক শ্রদ্ধেয় এম এ মারুফ সোহেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই আয়োজন। দূরের কাছে সকল দর্শক শ্রোতা আপনারা ছিলেন বলে আমাদের অনুষ্ঠানটি প্রাণের ছোঁয়া পেয়েছে। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবেন, সচেতন থাকবেন। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানে শেষ করলাম, হয়তো কখনো সামনে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভাবে, অন্য কোনো রূপে। শিক্ষার আলো.com এর সার্বিক সাফল্য কামনা করছি। জয় হোক শিক্ষার আলো.com এর, জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। আসসালামু আলাইকুম।